বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? উর্মি, সাইদা, অদিতি, মরিয়ম, তোমরা অনেকেই সালাম দিছো। তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। বেশিক্ষণ অপেক্ষা করব না। উর্মি জিজ্ঞেস করছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটু জানাও সবাই যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কনফার্ম করো, তাইলে আমি আমার লেকচারটা শুরু করতে পারি। ওকে, সাইদা লিখছে অল ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসটা শুরু করতে পারি তাহলে। তো প্রথমেই গত ক্লাসে যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম সেটার উপরে তোমাদেরকে বাসায় যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটার উপরে একটু ডিসকাস করব। আমরা গত ক্লাসে যেটা স্টাডি করছি সেটা ছিল বেগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময়, এই দুইটা গ্রাফ আমরা স্টাডি করছিলাম। এবং এইটা কোন সিচুয়েশনের জন্য আমরা স্টাডি করছি? আমরা দেখছিলাম যে সাম্যাবস্থান থেকে যদি গতির শুরু হয় তাহলে সেটা কিরকম হবে ওইটার জন্য। সাম্যাবস্থান থেকে গতির শুরু যদি এটা হয় তাহলে আমরা কিরকম হয় সেটা দেখছিলাম। এবং এটার জন্য যে ইকুয়েশনটা আমরা ইউজ করছিলাম সেটা হচ্ছে x = a sin ওমেগা টি। এই ইকুয়েশনটা ইউজ করে আমরা আমাদের টেবিলগুলো ফর্ম করছিলাম। ওকে, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে বেগ বের করছি, এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করে আমরা অ্যাক্সেলারেশন মানে ত্বরণ বের করছি, তাই না? তারপর সেটার উপর বেস করে আমরা কি করছিলাম, গ্রাফগুলো ড্র করছিলাম। তো তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হচ্ছে যদি বিস্তার থেকে শুরু হয় তাহলে আসলে আমাদের এটা কিরকম হবে। বিস্তার থেকে গতির যদি শুরু হয় তাহলে আমাদের বিষয়টা কিরকম হবে সেটা তোমাদেরকে বাসায় করতে বলছিলাম এবং তোমরা অনেকে হয়তো বা করার চেষ্টা করছো। তো তোমাদের মধ্যে থেকে একজন আমাকে পিকচার পাঠাইছে যে ও করার ট্রাই করছে বাট ও মিলাইতে পারতেছে না। তো ওর যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা দেখে আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদের হয়তো বা একটা কনফিউশন হওয়াটা স্বাভাবিক, যেটা কিনা তোমাদেরকে আসলে লেকচার নাম্বার 3-তে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, বাট হয়তো বা তোমরা অনেকেই সেটা ভুলে গিয়ে থাকতে পারো। তো যেটা আমি দেখলাম যে আমার সাথে যোগাযোগ করছে, সে বিস্তার থেকে গতির শুরু এই সিচুয়েশনের জন্য x = a sin ওমেগা টি এই ইকুয়েশনটা দিয়েই ও ক্যালকুলেশন শুরু করছে। এটা দিয়ে যদি শুরু করো তাহলে তো আসলে বিস্তার থেকে গতির শুরু, এটার জন্য এটা অ্যাপ্লিকেবল না। তোমাদের যদি মনে থাকে লেকচার নাম্বার 3-তে আমরা এটা স্টাডি করছিলাম। আমাদের অ্যাকচুয়াল যে ইকুয়েশন সেটা হচ্ছে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তো যখন সাম্যাবস্থা থেকে শুরু হয় তখন আমরা জানি যে আমাদের এই যে ডেল্টার ভ্যালুটা তখন জিরো। এবং কেন ডেল্টার ভ্যালুটা জিরো সেটাও আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। তো ডেল্টার ভ্যালু জিরো হয়ে গেলে তখন আমাদের সাম্যাবস্থান থেকে শুরুর জন্য যে ইকুয়েশনটা সেটা x = a sin ওমেগা টি, এটা হয়ে যায়, ডেল্টাটা জিরো। কিন্তু বিস্তার থেকে যদি তুমি শুরু করো তাহলে তো বাবা সেই ক্ষেত্রে ডেল্টার ভ্যালুটা জিরো না,
ঠিক আছে, সেই ক্ষেত্রে ডেল্টার একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটাও আমি তোমাদেরকে বের করে দেখাইছি লেকচার নাম্বার 3। আমি বারবার রেফারেন্স দিচ্ছি, তোমরা দরকার হয় লেকচার নাম্বার 3টা আরেকবার একটু রিভিশন দিবা, ঠিক আছে। তো সেখানে আমি দেখাইছিলাম যে ডেল্টার ভ্যালুটা কত ছিল, π/2 ছিল। রেডিয়ানে এটা π/2, আর যদি ডিগ্রিতে লিখো তাহলে এটা 90 ডিগ্রি। তো আমরা বিস্তার থেকে যদি গতির শুরু হয় তাহলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, অথবা এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমি যেটা লিখছিলাম a cos ωt, এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়েছিল যে sin 90 প্লাস থিটা ক্যান বি রিটেন অ্যাজ cos থিটা। ঠিক আছে, তো তাইলে হয় তোমরা বিস্তার থেকে গতির শুরুর জন্য তোমরা যদি ক্যালকুলেশনগুলো করতে চাও, তোমরা শুরুটা এই ইকুয়েশন থেকে করলে হবে না। এই ইকুয়েশনটা শুধুমাত্র সাম্য অবস্থান থেকে যখন গতির শুরু হবে তখনের জন্য প্রযোজ্য। আর বিস্তার থেকে যদি শুরু করো তাহলে এই ডেল্টাটার একটা ভ্যালু আছে, সেটা কত, π/2, এটা রেডিয়ানে, আর ডিগ্রিতে করলে সেটা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো এটা 90 করলে তখন এবার ইকুয়েশনটা হচ্ছে a cos ωt। তো তাইলে প্লিজ এটা একটু বারবার মনে রাখবা, যখনই আমরা সাম্যাবস্থান থেকে গতি শুরু করব তখন আমরা এই ইকুয়েশনটা দিয়ে আমাদের সব ক্যালকুলেশন শুরু করতে পারি। আর যদি বিস্তার থেকে গতির শুরু হয় তাহলে x a cos ωt এই ইকুয়েশনটা থেকে শুরু করতে পারি। এটার থেকে এটা আমার কাছে আরেকটু বেশি সিম্পলিফাইড এবং ইজি, মানে মনে রাখতে ইজি মনে হয়। ঠিক আছে, দেখো এখানে সাম্যাবস্থান থেকে হইলে সাইন আর বিস্তার থেকে হইলে কস, এই জিনিসটা যদি শুধু মনে রাখতে পারো তাইলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি ভাবলাম যে যেহেতু একজন তোমাদের মধ্যে যে আমার সাথে কন্ট্যাক্ট করছে তার যেহেতু এটা একটা কনফিউশন হয়েছে, সেম কনফিউশনটা হয়তো অনেকেই ফেস করতেছো, তাই আজকের ক্লাসের শুরুতে এটা একটু বলে দিলাম। তো তোমরা যে গ্রাফগুলা ড্র করা ট্রাই করছো সেগুলো প্লিজ একটু এটা খেয়াল করবা যে মানে শুরুটা তোমরা এটা দিয়ে করছো কিনা। ঠিক আছে, এটা দিয়ে করার পরে তারপরে যদি কোনো আবার প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে আবার যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট ইন ফার্দার ক্লাসেস। ওকে, সো আচ্ছা, এটা গেল গতকালকে আমরা যেটা পড়ছি সেটা নিয়ে। তো আজকে আমরা কি পড়ব, গত ক্লাসের শেষের দিকে তোমাদেরকে আজকের ক্লাসে কি পড়ব সেটার একটা আইডিয়া দিছিলাম, সেটা ছিল সরল ছন্দিত স্পন্দন কণার, সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার শক্তি। তো একটা কণা যেটা সিম্পল হারমোনিক মোশনে আছে, সিম্পল হারমোনিক অসিলেশনে আছে, যেটাকে বাংলায় আমরা সরল ছন্দিত স্পন্দন বলি, এটার মধ্যে কি কি এনার্জি থাকতে পারে, ঠিক আছে, সেটা আজকে আমরা একটু শেখার চেষ্টা করব। তো এটার জন্য আমি তোমাদেরকে একটু রিভিউ করব গ্রেড 9-10-এ ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা কিছু জিনিস শিখে আসছিলাম, সেই জিনিসগুলো, অথবা এখানেও তোমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে কিছু জিনিস শিখছো, সেগুলো হালকা একটু আমরা রিভিশন দিব। সেটা হচ্ছে কি, যদি আমরা আমার হাতটাকে গ্রাউন্ড বা ভূমি ধরি এবং এই ভূমির উপরে একটা অবজেক্ট, একটা বস্তু যদি রাখা থাকে, তাহলে এই বস্তুটাকে আমি যদি এখন একটা ভূমি থেকে একটা সার্টেন হাইটে, একটা নির্দিষ্ট উচ্চতায় যদি তুলতে চাই, তাহলে কি হবে দেখি বলো তো। আমাকে কিছু কাজ করতে হবে না? কাজ করা মানে কি, এখানে যে আমি কাজ করছি সেটা আমি কিভাবে বলতে পারি, কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ বা সরণের উপাংশ। তো আমি বল প্রয়োগ করলাম, এটাকে যদি উপরে উঠাতে চাই তাহলে আমি নিচের দিকে বল প্রয়োগ করলে তো হবে না, আমার উপরের দিকে বল প্রয়োগ করতে হবে। তো আমি উপরের দিকে বল প্রয়োগ করলাম এবং দেখা যাচ্ছে উপরের দিকে এটা সরণও হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে আমি কিছু কাজ করছি। তো আমরা যখনই কোনো কাজ করি তখনই আমাদের বডি থেকে কিছু এনার্জি লুজ হয়। তুমি কাজ করবা, তোমার থেকে অবশ্যই এনার্জি লুজ হবে। তো আমরা কাজ আর এই শক্তি মানে ওয়ার্ক আর এনার্জির যে রিলেশনটা জানি সেটা হচ্ছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এনার্জি, তাই না? আমাদের যতটুকু কাজ আমরা করব ঠিক ততটুকু এনার্জি আমার বডি থেকে যাবে, রাইট? তো এই কারণে আসলে যেটা হয়, ওয়ার্কের যে ইউনিট জুল, আবার শক্তির যে ইউনিট জুল, দোনোটাই কিন্তু সেম, তাই না? এদের মাত্রাও সেম, ml² T−2। আচ্ছা যাই হোক, তো তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কি, আমরা যদি এনার্জি বা শক্তি হিসাব করতে চাই তাহলে আমরা কাজ কতটুকু করছি সেটা হিসাব করলেই আমাদের হবে, তাই না? তো তাহলে এখন এই যে একটা অবজেক্টকে যখন আমরা ভূমি থেকে একটা সার্টেন হাইটে তুলি, আমরা এখানে কতটুকু কাজ করছি সেটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, আমি বলতে পারবো যে মানে অতটুকু এনার্জি আমার বডি থেকে চলে গেছে। আচ্ছা, এতটুকু এনার্জি বা শক্তি যে আমার বডি থেকে চলে গেছে, এটা কি ধ্বংস হয়ে গেছে? না, আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে জানি এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার।
বাংলায় যদি বলি তাহলে শক্তিকে সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না, এটাকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। ঠিক আছে? তো তাহলে আমার বডি থেকে যে এনার্জিটা চলে গেছে সেই এনার্জিটা ডেফিনেটলি ধ্বংস হয়ে যায়নি, সেটা কি হয়েছে, এই বডিটা যেটার উপরে আমি কাজ করছি সেই বডিটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি, বাংলায় যেটাকে আমরা বিভব শক্তি বলি, সেই পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসেবে এটার মধ্যে জমা হবে। আচ্ছা, এতটুকু সবার মনে পড়ার কথা। আস্তে আস্তে আমি যখন বলবো চিন্তা করতে থাকবে, ইনশাল্লাহ এগুলো মনে পড়বে। তো এইখানে যখন বস্তুটা স্থির অবস্থায় আছে, এই বস্তুটার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি অথবা পোটেনশিয়াল এনার্জি আছে। কিন্তু যখনই আমি এটাকে ছেড়ে দিব, এই বস্তুটা কিন্তু আর স্থির থাকবে না, এই বস্তুটার মধ্যে গতির সঞ্চার হবে। মানে বস্তুটা আগে মুভিং ছিল না, কিন্তু এখন ছেড়ে দিলে বস্তুটা মুভ করা শুরু করবে। তো বস্তুটা যখন মুভ করা শুরু করে তার মধ্যে একটা বেগ আসে, ইংলিশে আমরা যেটাকে ভেলোসিটি বলি। তো একটা বস্তু যখন মুভ করে তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাকে আমরা কি বলি, ইংলিশে বলি কাইনেটিক এনার্জি, বাংলায় বলি গতিশক্তি। একটা বডি মুভ করতেছে তার মানে তার মধ্যে গতিশক্তি আছে, একটা বডি মুভ করতেছে না তার মধ্যে গতিশক্তি নাই। শুরুতে যখন আমি এটাকে এখানে ধরে রাখছিলাম এটার মধ্যে কোনো গতিশক্তি ছিল না, শুধুমাত্র বিভব শক্তি ছিল। এরপর আমি যখন ছেড়ে দিব এটা মুভ করা শুরু করবে, এটার মধ্যে গতিশক্তি আসতেছে। গতিশক্তিটা কোথা থেকে আসতেছে? আমরা তো জানি যে শক্তি সৃষ্টি করা যায় না, এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড। তো তাহলে যদি সৃষ্টি করা না যায়, ডেফিনেটলি এখানে লাস্টের যে পার্টটা, শক্তি নিত্যতা সূত্রের লাস্টের যে পার্টটা সেইটা এখানে কাজ করতেছে। সেটা কি? এনার্জি ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। তার মানে হচ্ছে শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। তো এই যে গতিশক্তিটা এখানে আসতেছে, ডেফিনেটলি সেটা অন্য কোনো শক্তি থেকে আসতেছে, অন্য কোনো শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। কোন শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে? সিম্পল আনসার, এই যে এখানে যে বিভব শক্তিটা জমা হয়েছিল সেই বিভব শক্তিটাই আস্তে আস্তে কি হবে, গতিশক্তিতে রূপান্তর হইতে থাকবে। তো তাহলে বিভব শক্তি কমে যাওয়ার কথা, বিভব শক্তি থেকে যদি গতিশক্তিতে রূপান্তর হইতে থাকে তাহলে কি হবে, বিভব শক্তি কমার কথা আর গতিশক্তি বাড়ার কথা। অ্যাকচুয়ালি এটা হয়। এই যে দেখো, বস্তুটা যখন মাটির থেকে যত বেশি উপরে থাকবে তার মধ্যে তত বেশি বিভব শক্তি থাকবে, বিকজ মাটি থেকে যত বেশি উপরে তুলবা তত বেশি কাজ তোমাকে করতে হয়। তো তাইলে এখন বস্তুটা যদি এভাবে নিচের দিকে পড়তে থাকে, মাটির থেকে হাইটটা আমাদের কি থাকে, কমতে থাকে। হাইট যদি কমতে থাকে আমাদের কি হবে, এটার মধ্যে জমা যে বিভব শক্তি সেটাও কমতে থাকে। এই যে বিভব শক্তি কমে যাচ্ছে সেটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তো এই কারণে বস্তুটা যত নিচের দিকে পড়তে থাকে বিভব শক্তি তত কমতে থাকে এবং গতিশক্তি তত বাড়তে থাকে। Potential energy, it continues to decrease, and the kinetic energy, it continues to increase. And just before touching the ground, the potential energy becomes minimum and the kinetic energy becomes maximum. বিভব শক্তিটা একদম শূন্য হয়ে যাবে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে হাইটটা জিরো হয়ে গেছে। তো হাইট যেহেতু জিরো, কোনো ডিসপ্লেসমেন্ট আর নাই, বস্তুটা আবার আগের জায়গায় ফিরে আসছে। এখান থেকে সে জার্নি স্টার্ট করছিল, এই পয়েন্ট থেকে আমরা ডিসপ্লেসমেন্ট অথবা সরণ মেজার করি। তো আবার যদি বস্তুটা এই পয়েন্টে ফিরে আসে তার মানে সরণ এখন জিরো হয়ে গেছে। সরণ জিরো মানে কি, আর কোনো কাজ নাই, আর কোনো এনার্জি নেই এটার মধ্যে। কি এনার্জি নাই? বিভব শক্তি নাই, আর কোনো বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি এটার মধ্যে নাই। ফুল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো এই কারণে এই পয়েন্টে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যায়। আর উপরের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে পুরোটাই ছিল বিভব শক্তি অথবা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ছিল না। সো দুইটা পয়েন্ট আমাদেরকে এখানে বুঝতে হবে। একটা পয়েন্ট যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যে পয়েন্টটা, সেইখানে বিভব শক্তি থাকবে ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি থাকবে জিরো। আর জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড কাইনেটিক এনার্জি থাকবে ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো, বিভব শক্তি শূন্য আর গতিশক্তি হয়ে যাবে ম্যাক্সিমাম। তো এই জিনিসগুলো যে আমরা স্টাডি করলাম কেন? কারণ হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন গতিসম্পন্ন যে কণা, সেটার মধ্যে আমরা আসলে কখনো কখনো দেখব বিভব শক্তি হচ্ছে, আবার কখনো কখনো সেটার মধ্যে গতিশক্তি হবে, আবার কখনো দোনোটাই থাকবে। ঠিক আছে? তো সেটা কিভাবে হয়? যেমন মনে করো একটা সরল দোলক, এটা যদি আমি নেই, ঠিক আছে, এটাকে আমরা মনে মনে গ্রাউন্ড লেভেল ধরে নিলাম। ঠিক আছে? তো এই যে সাম্যাবস্থায় যে এটা আছে, তাহলে সাম্যাবস্থায় এটার মধ্যে কোনো এনার্জি এখন নাই। কিন্তু আমি যদি এটাকে ধরে এরকম একটা পজিশনে নিয়ে আসি, আমি এটাকে ধরে এরকম একটা পজিশনে নিয়ে আসলাম, আমি কি করলাম? আমি ফার্স্ট অফ অল এটার উপরে একটা বল প্রয়োগ করলাম এবং বলের দিকে সরণ ঘটছে। তো বল যদি থাকে এবং বলের দিকে যদি সরণ থাকে তাহলে আমি বলতে পারবো আমি কিছু কাজ করছি। আমি যদি কিছু কাজ করি সেই কাজের জন্য আমার বডি থেকে কিছু এনার্জি চলে যাবে। আমার বডি থেকে যদি কিছু এনার্জি চলে যায় সেই এনার্জিটা ধ্বংস হবে না, সেই এনার্জিটা কি হবে, এই বডিটার মধ্যেই বিভব শক্তি হিসেবে জমা হবে।
তাহলে এই পয়েন্টে এই বডিটার মধ্যে কি থাকবে, ইপি। আমরা এই তোমাদের বইতে অবশ্যই ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়, তো ইউ অথবা ইপি যে কোনো একটা লিখলেই হয়, যেটাকে আমরা এখানে বলবো বিভব শক্তি, আর ইংলিশে আমরা এটাকে বলবো পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো তাইলে এইখানে কি থাকবে, বিভব শক্তি থাকবে, কিন্তু আমি এখনো এটাকে ছেড়ে দিই নাই, তার মানে এটা এখনো মুভ করতেছে না, মুভমেন্ট নাই। তার মানে যদি এটার কোনো মুভমেন্ট না থাকে, এটার মধ্যে কোনো গতিশক্তি নাই, তার মানে এই পয়েন্টের জন্য আমি বলতে পারি গতিশক্তি সেটা শূন্য। এটা ইকে, ইকে মানে কি, কাইনেটিক এনার্জি, ইংলিশে এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, এই কারণে ইকে, আর এটা ইপি পোটেনশিয়াল এনার্জি। তো বাংলায় এটাকে বলা হয় গতি শক্তি। তো আমরা বিভিন্ন পয়েন্টে এইগুলোর ভ্যালু কিরকম কিরকম হয় সেটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, যদি এখন আমি এটাকে ছেড়ে দিই, তাহলে এখন কি হবে, এই যে সরণটা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা জানি সাম্যাবস্থান থেকে যেটা সেটাই সরণ, তো সাম্যাবস্থানের দিকে যত আসতে থাকবে সরণটা কমতে থাকবে, সরণ যদি কমতে থাকে বিভব শক্তি কমতে থাকবে। বিভব শক্তি কমতে থাকলে সেই বিভব শক্তি যে কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, বিকজ এই বিভব শক্তিটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। দেখো জিনিসগুলো মিলে কিনা। এবং গতিশক্তিতে যেহেতু রূপান্তর হচ্ছে, এর মধ্যে কি গতিতে আসার একটা শক্তি আছে এখন, তো এটা গতিতে আসবে এবং এটা এদিকে আসতে থাকবে, এবং যত আসতে থাকবে তত এটার ভেলোসিটি বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে। বেগ যত বেশি তার গতিশক্তি তত বেশি, এবং যেহেতু বেগ বাড়তে বাড়তে এইখানে এসে বেগটা ম্যাক্সিমাম হয়, আমরা গতকালকে এটা দেখছি যে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, বেগ সর্বোচ্চ হয়। তার মানে আমরা বলতে পারবো এখানে ইকেটা ম্যাক্সিমাম হবে, তাই না, এখানে ইকেটা ম্যাক্সিমাম হবে। তো হোয়াট অ্যাবাউট ইপি, এখানে ইপি কত হবে, এখানে ইপিটা 0 হয়ে যাবে, কারণ এই যে দেখো সরণ কমতেছিল, সরণ কমতে কমতে কি হবে, পোটেনশিয়াল এনার্জিও কমতে থাকবে। সরণ যখন 0 হয়ে যাবে, যেখান থেকে শুরু করছিল সেখানে আবার বডিটা চলে আসছে, সরণ 0, তার মানে এটার পোটেনশিয়াল এনার্জিও এখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারতেছ? আচ্ছা, আমি ইকুয়েশন দিয়ে এই জিনিসগুলো বোঝাবো, কিন্তু ইকুয়েশন দিয়ে বোঝার আগে আমাদের এই ফিগারেটিভলি জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে কোথায় আসলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, কোথায় 0 হবে, আবার কোথায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আর কোথায় 0 হবে। এই জিনিসগুলো ফিগারেটিভলি এখান থেকে বোঝাটা ইম্পর্টেন্ট। এইখান থেকে যদি বুঝতে পারো, ইকুয়েশনের সাথে দেখবা যখন মিলে যাচ্ছে তখন অনেক মজা পাবা। তো এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলা একটু বুঝতে পারছো কিনা সবাই একটু জানো। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কমেন্ট চেক করি না, তো উপর থেকে একটু দেখে আসি। সালাম দিছ, নমস্কার দিছ, সবাইকে আসলে সবার যে গ্রিটিং সেই অনুযায়ী আমি রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তারপর আচ্ছা, এখানে বলতেছো স্যার আপনি করে দেন ভালো করে, কোনটা করে দিব ভালো করে? আমার কি নেট প্রবলেম করতেছে? স্টুডেন্ট 4 জন দেখাচ্ছে যে, তোমরা আসলে এরকম অল্প কয়েকজনই জয়েন করো, আবার তোমাদের যতজন জয়েন করো তার মধ্যে একটা আবার আমার এই ফোন আছে। যাই হোক, অসুবিধা নেই, করোনার সিচুয়েশনটাই আসলে এরকম হয়ে গেছে, যারা সিরিয়াস তারা অনেক ভালো করে পড়তেছে, আর যারা সিরিয়াস না, প্রেশার ছাড়া পড়াশোনা হয় না, তারা একদম উন্মুক্ত, মানে ফ্রি হয়ে গেছে, ওদের পড়ালেখা একদম হচ্ছে না। তো যাই হোক, তোমরা ভালো মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ এটা কাজে দিবে। আচ্ছা স্যার, আপনি বিস্তারটা শুরু থেকে প্রথম থেকে করাইতেন প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এখন কোনটা করাইতে বলছো। ওকে, সমস্যা নাই, এই টপিকটা যেহেতু অলরেডি শুরু করে ফেলছি, এটা ফিনিশ করে আমি বিস্তার থেকে যদি শুরু করলে আমাদের গ্রাফগুলো কীরকম হবে সেগুলো আমি করে দিব ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। ওকে, তানজিনা সালামু আলাইকুম। জান্নাতুল নাইম লেখছে লাইভ কি আটকে গেছে, সাইদ লেখছে না, লাইভ আসলে আটকে নেই। আচ্ছা, তারপর কত পেজ খালি রাখবো? আচ্ছা, শাহ কবির লেখছে আমার এক আত্মীয় মারা যাওয়ায় আজকের ক্লাসটি করতে পারছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আচ্ছা, বুঝছি স্যার, অনেক ভালো করে, আলহামদুলিল্লাহ, বুঝছি 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 স্যার। ওকে ওকে, হ্যাঁ, এখানে উর্মি লিখছে স্যার ওই যে বিস্তার থেকে, ওটা কোনো সমস্যা নেই, আমি এটা করে দেবো। তো এখন আমরা এই টপিকটা একটু কমপ্লিট করি, ঠিক আছে, এটার উপরে মনোযোগ দাও। এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি এক্সপ্লেন করলাম সেগুলোতে যদি কোনো ডাউট না থাকে, তাহলে আমি এই কথাগুলা, এগুলো আমি তো ফিগার দিয়ে বুঝাইছি, তাই না, আমরা এখন এগুলা ইকুয়েশন দিয়ে বুঝবো, যে অ্যাকচুয়ালি ইকুয়েশন দিয়ে করতে গেলে এটা হয় কিনা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখানে
কে যেন জিজ্ঞেস করে কত পেজ খালি রাখবো। আসলে এখানে খালি রাখার আমার মনে হয় 1 পেজ বা 2 পেজ খালি রাখতে পারো, কারণ হচ্ছে যে কথাগুলো বলছি অনেকে এক্সপ্লেনেশনগুলোও লিখতে চায়। তো তুমি যদি এক্সপ্লেনেশনগুলো মুখে যেগুলো বলি সেগুলোও লিখতে চাও তাহলে কয়েক পেজ খালি রাখতে পারো। 1 পেজে হয়ে যাবে আশা করি। ওকে, যাই হোক। তো আসো এখন আমরা ফার্স্টে আমাদেরকে বিভব শক্তির একটা ইকুয়েশন বের করতে হবে। সরল সঞ্চিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিভব শক্তির একটা ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করব। ফার্স্টে বিভব শক্তি। আচ্ছা, বিভব শক্তির জন্য যদি আমরা করতে যাই, আমরা জানি এটাকে ধরো এখানের জন্য আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করলাম, তো সেটা হবে ওয়ার্ক ডান, কাজ যতটুকু করছি সেটার ইকুয়াল, তাই না? তো তাহলে কাজ কতটুকু করছি সেটা যদি আমি হিসাব করতে পারি, সেটাকে আমি আসলে পোটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি হিসেবে বলতে পারবো। তো তাহলে মনে করো আমরা এই যে বস্তুটাকে এখান থেকে যখন আমরা সরণ দিব, ঠিক আছে, তখন এটার উপর একটা বল প্রয়োগ করতে হবে। বল এবং ধরে নিয়ে শুরুতে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কাজ হিসাব করতেছি। এই জিনিসটার সাথে তোমরা অলরেডি পরিচিত থাকার কথা, যেহেতু তোমরা নিউটনীয় বলবিদ্যা এবং গতিবিদ্যা এই চ্যাপ্টারগুলো পড়ে আসছো। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য আমরা যে কাজটা পাবো সেটা হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, তাই না? তুমি অল্প একটু সরণ ঘটাইছো, কাজটাও হবে কি অল্প একটু। তো এখান থেকে যদি আমরা ফুল কাজটা পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দোনো সাইডে ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? ওই যে বলছিলাম যে যে কোনো একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাঙা, আবার ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে ফুলটাকে জোড়া দিয়ে ফেলা। তো আবার ফুলটাকে জোড়া দিয়ে আমি টোটাল কাজটা যদি বের করতে চাই, তো এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ব্যালেন্স করে এটা আসলে ডাব্লিউ হয়ে যাবে এবং ইকুয়াল টু এফ। তোমাদের মনে আছে কিনা যে এখানে এফ এর বদলে আমরা কি বসাইতে পারি সেটা একটু খেয়াল করো। আমরা জানি সব সময় এটার উপরে যে বলটা কাজ করে সেই বলটা কাজ করে সাম্যাবস্থানের দিকে, এবং সেটা ইকুয়াল টু আমরা জানতাম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এটা হচ্ছে কি এটার উপর যে বলটা কাজ করে সেটা হচ্ছে মাইনাস কে এক্স। এখন তুমি যদি এই বলটার বিপরীত দিকে সরণ ঘটাইতে চাও তাহলে তোমাকে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা হবে প্লাস কে এক্স। তোমাদেরকে ইকুয়াল একটা বল প্রয়োগ করতে হবে এবং সেটা কি এই বলটা যেদিকে প্রয়োগ হয় তার উল্টা দিকে বল প্রয়োগ করতে হবে, যে কারণে মাইনাসে মাইনাসে বিষয়টা আসলে প্লাস হয়ে যায়। তো তাহলে যে বলটা এটার উপর আমার প্রয়োগ করতে হবে সেটা কি কে এক্স। তো এখানে আমি এফ এর বদলে বসাইতে পারি কে এক্স ডিএক্স। ভালো কথা। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখন এখানে কি আসবে, কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসুক, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো আবার সেই ফর্মুলাটা আমি একটু এখানে লিখে দিই, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার বদলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখানে এক্স এর উপরে কোনো পাওয়ার লেখা নাই। আমরা জানি যে যখনই কোনো পাওয়ার লেখা থাকবে না তখন পাওয়ারকে আমরা মনে মনে ওয়ান ধরে নিতে পারি, বিকজ একটা এক্স হইলেও আছে এখানে। আচ্ছা, ডাব্লিউর বদলে আমি এখন ইউ লিখে ফেলি, বিকজ ইউ অ্যান্ড ডাব্লিউ দুটোটা ইকুয়াল। তাইলে কে ইন্টু এখানে কি হবে, এক্স এর উপরে ওয়ান প্লাস ওয়ান, এন এর ভ্যালু যেহেতু এখানে ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান। ওকে, তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান টু, এই এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু। তো ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ, এই যে ওয়ান বাই টু এটাকে সামনে রেখে কে ইন্টু এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তো এইটাকে আমরা চাইলে আমাদের বিভব শক্তির একটা ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এরপরে আসো, আমি যদি এটাকে আবার আরেকটু ক্যালকুলেশন কন্টিনিউ করতে চাই তাহলে এক্স এর ভ্যালুটা আমি কি করতে পারি, এক্স এর ভ্যালুটা আমি বসাইতে পারি, তাই না? তো এক্স এর ভ্যালুটা যদি বসাই তাইলে এটা কি হবে, হাফ কে এক্স এর বদলে আমি লিখবো এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার। তাইলে এখান থেকে লেখা যায় ইউ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার। ও আচ্ছা, এখানে যেহেতু আমরা মনে করো এটা আর আজকে সাম্যাবস্থান থেকে শুরু এরকম কোনো কন্ডিশন দিব না, আমরা ধরে নেব যে কোনো পজিশন থেকে শুরু হইলেই যাতে আমরা ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারি ওইরকম একটা কিছু আজকে আমরা ডেভেলপ করব। তাহলে প্লাস ডেল্টাটাও রাখি, ঠিক আছে? এই প্লাস ডেল্টা যদি থাকে তার মানে এটা এখন সব জায়গার জন্য ইউজেবল। তো সাম্যাবস্থান থেকে শুরু করলে ডেল্টার ভ্যালুটা 0 বসাই দিবা, আর যদি বিস্তার থেকে শুরু করো তাহলে ডেল্টার ভ্যালুটা পাই বাই 2 বসাই দিবা অথবা 90 ডিগ্রি বসাই দিবা, ডিপেন্ডিং অন যে তুমি ডিগ্রিতে হিসাব করতেছো নাকি রেডিয়ানে। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে সাইন স্কোয়ার
ওমেগা টি প্লাস ডেল্টা, ইউজেবল ফর এভরি সিচুয়েশন। ওকে, আচ্ছা, ও এখানে হোল স্কোয়ার দিতে বলে গেছি। এক্স এর ভ্যালু যেটা সেটা তো বসাইছি, এক্স এর উপর একটা স্কোয়ার আছে, তো সেই স্কোয়ারটা এখানে দিলাম। তো তাইলে স্কোয়ারটা উঠাই ফেললে স্কোয়ারটা এ এর উপরেও চলে আসবে এবং সাইনের উপরেও চলে আসবে। তো এটাও হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, কিসের জন্য? বিভব শক্তির জন্য। ওকে, তো তাইলে এখান থেকে আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি অথবা সর্বোচ্চ বিভব শক্তির সর্বোচ্চ মান, এটা যদি বের করতে চাই, কি বের করতে চাই? বিভব শক্তির সর্বোচ্চ মান। তো বিভব শক্তি সর্বোচ্চ কোথায় থাকে? আমরা অলরেডি জানি বিভব শক্তিটা সর্বোচ্চ এখানে থাকে, তাই না? তো এইখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এখানে এ, তাই না? ওকে, তো আমরা দেখি আমরা যেসব জিনিসগুলো আসলে শিখতেছি সেগুলো ইকুয়েশনের সাথে মিলে কিনা। তো বিভব শক্তির সর্বোচ্চ মানটা বের করতে হলে এই ইকুয়েশন থেকে যদি আমরা বের করতে চাই, আমরা এই ইকুয়েশন থেকেও বের করব, এই ইকুয়েশন থেকেও বের করব এবং দেখবো কোনোটা আসলে মিলে কিনা। তো এখান থেকে যদি বের করতে চাই, দেখো কে হচ্ছে কনস্ট্যান্ট, কে এর কোনো কি হবে না, বেশ কম হবে না, এটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এক্স এর ভ্যালু। এই যে এটা এই সরল সন্ধিত স্পন্দনের মধ্যে যখন থাকবে তখন বিভিন্ন পজিশনের জন্য এক্স এর ভ্যালু বিভিন্ন, সাম্যাবস্থান থেকে কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে তখনকার এক্স এর ভ্যালু। তো তাহলে আমি কি বলতে পারি যে ইউ ম্যাক্স এটা যদি আমার পাইতে হয় তাহলে এক্স এর ভ্যালু কোথায় ম্যাক্সিমাম সেটাই আমার বসাইতে হবে। তো আমরা দেখছি এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে? বিস্তারের ইকুয়াল হইতে পারে। এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে এ আর মিনিমাম হচ্ছে 0। তো তাহলে আমরা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমি লিখতে পারি ইউ ম্যাক্স, ওই পজিশনে বিভব শক্তিটাও ম্যাক্সিমাম হবে। তো হাফ কে এ স্কোয়ার, এক্স এর জায়গায় আমরা যদি এ বসাই তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সর্বোচ্চ বিভব শক্তি হাফ কে এ স্কোয়ার, যেটা কিনা এই পয়েন্টে আসবে। তো এখান থেকে ইপি এটার একটা ভ্যালু আমি লিখে দিই হাফ কে এ স্কোয়ার। আর ইকে কত ওই পয়েন্টের জন্য সেটা 0, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এই ইকুয়েশন থেকে তো আমরা এটা লিখতে পারলাম, এখান থেকে কি এটা লিখতে পারি? এখান থেকেও আমরা এটা লিখতে পারি। কেন? একটা নির্দিষ্ট সরল সন্ধিত স্পন্দনের জন্য কে আর এ এই দুটোটাই কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, তুমি মনে করো একটা জিনিস কিভাবে টেনে যদি ছেড়ে দাও, তুমি অন্য কোনো কিছু কোনো বল প্রয়োগ না করে এটাকে যদি ডিস্টার্ব না করো তাহলে এটা সেম অ্যাম্পলিটিউডে এটা দুলতেই থাকবে, এটার অ্যাম্পলিটিউড বা বিস্তার কখনো নিজে থেকে চেঞ্জ হবে না। তো তার মানে একটা নির্দিষ্ট সরলচন্দিত স্পন্দনের জন্য এটাও কনস্ট্যান্ট, কে তো আগে থেকেই কনস্ট্যান্ট, এটাকে আমরা বল ধ্রুবক বলি। তো তাহলে এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইউ এর ভ্যালুটা এখন কিসের উপর ডিপেন্ড করবে? এই পার্টের উপরে ডিপেন্ড করবে, সাইনের এই যে পার্টটা আছে এই পার্টটার উপরে ডিপেন্ড করবে। এইটার ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে ইউ এর ভ্যালুটা তখন ম্যাক্সিমাম হবে। এখন সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে? সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারে 1। তোমরা এটা ট্রাইগোনোমেট্রিতে এটা করে আসছো, সাইন গ্রাফ যখন ড্র করছো তখন দেখছো যে মানে সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম 1 পর্যন্ত যায়, তারপর আবার নিচে নেমে যায়, দেন আবার উপরে যখন উঠে ম্যাক্সিমাম 1 পর্যন্ত উঠে, 1 এর থেকে বেশি এটা কখনোই যাবে না। কখনোই সাইনের পরে তুমি যে কোনো অ্যাঙ্গেল, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঠিক আছে, যাদের এটা বিশ্বাস হচ্ছে না তারা সাইনের পরে এখানে যে কোনো অ্যাঙ্গেল বসাই দেখো, সাইন 90, সাইন 180, সাইন 360, সাইন 270, যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বসাই দেখতে পারো, তুমি ম্যাক্সিমাম 1ই পাবা, 1 এর থেকে বড় ভ্যালু কখনোই পাবা না। ঠিক আছে, তো তাহলে এইটার ভ্যালু ম্যাক্সিমাম যেটা সেটা যদি আমি ধরি, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো তাইলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা যখন বসাবো তখনই ইউ এর ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে। তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ইউ ম্যাক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে হাফ কে এ স্কোয়ার ইন্টু এটার ম্যাক্সিমাম ভ্যালু বসাবো 1, সেজন্যই এটা ম্যাক্সিমাম। তো তাইলে 1 মাল্টিপ্লাই করা না করে এটা তো সেমই থাকে। তো এখান থেকেও দেখা যাচ্ছে কি যে আমাদের সর্বোচ্চ বিভব শক্তির যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এবং সেটা কোন পজিশনে হবে? ওই যে বিস্তার পজিশনে হবে এটা, ঠিক আছে, অ্যাম্পলিটিউড পজিশনে হবে। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ ঝটপট জানাও, সো দ্যাট উই ক্যান মুভ টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, নেটের বিষয়টা আমি একটু দেখে আসি, তোমরা এর মধ্যে জানাও যে কেউ আসো কিনা যে বুঝতে পারছো। অনেকে ব্লার বলতেছো, এরকম হইলে আসলে ক্লাস করা একদম ভালো লাগে না।
আচ্ছা, অনেকেই বলতেছো ব্লার দেখা যাচ্ছে, নেট প্রচুর ডিস্টার্ব করতেছে, কিন্তু আমার বাসা থেকে আসলে নেটের কোনো সমস্যা নাই আমি যতটুকু জানি। কারণ হচ্ছে আমি নিজে তোমাদের ডিস্টার্ব না হওয়ার জন্য এটাতে একটা নেট, এটাতে আরেকটা নেট ইউজ করতেছি। আর বাসায় অন্য কেউ এই যে ওয়াইফাইটা শেয়ার করতেছে না, তো আমার দিক থেকে আমার মনে হয় না আসলে কোনো সমস্যা আছে। ওকে। আচ্ছা, মুস্তাফিজ, তানজিলা সবাই মোটামুটি লেখছে, বুঝছি। ওকে স্যার, আবার একটু বলেন। মরিয়ম লেখছে, স্যার আবার একটু বলেন। তো এখানে আহ, শুরু থেকেই বলি, হয়তো বা অনেকেই ব্লার দেখা যাওয়ার কারণে বুঝো নাই। তো বিভব শক্তি আমরা ক্যালকুলেট করতেছি। বিভব শক্তি ক্যালকুলেট করতে হলে আমরা জানি সেটা কিসের ইকুয়াল। আমরা কাজ যতটুকু করব সেটার ইকুয়াল। আমরা যতটুকু কাজ করব ততটুকুই শক্তি ওর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে। তো এখন আমরা কাজ কিভাবে ক্যালকুলেট করি? কাজ ক্যালকুলেট করি বল ইনটু সরণ দিয়ে। তো সরণটা যেহেতু এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ধরছি, আমার কাজটাও কি হবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তো এখন টোটাল কাজটা যদি আমাকে বের করতে হয় তাহলে দুই সাইডকে ইন্টিগ্রেট করতে হবে। তো এদিকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ব্যালেন্স হয়ে গিয়ে আসলে কি থাকবে? শুধুমাত্র কাজ ডাব্লিউ থাকবে। এখন এফ এর ভ্যালুটা আমরা কে এক্স বসাইতে পারি। কেন? কারণ এটা সাম্যাবস্থানের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে মাইনাস কে এক্স। তুমি যদি সাম্যাবস্থানের দিকে যে বলটা কাজ করতে সেটার বিপরীত দিকে এখন একটা সরণ দিতে চাও, তোমার বলও প্রয়োগ করতে হবে সেই বিপরীত দিকেই। তোমার এদিকে বল প্রয়োগ করতে হবে এবং কতটুকু? কে এক্স বল প্রয়োগ করতে হবে। তো এই কারণে এটা পজিটিভ কে এক্স। যেহেতু মাইনাসের অপোজিট দিকে তুমি দিচ্ছ, মাইনাসের অপোজিট দিক মানে কি? সেটা পজিটিভ দিক। তো আমরা প্লাস কে এক্স এখানে এফ এর বদলে বসাইতে পারি। তো কেটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ভিতরে থাকবে কে এক্স ডিএক্স। তো এক্স ডিএক্স এটার ফর্মুলাটা আসলে এখানে লিখছিলাম, এখন তো মুছে ফেলছি। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখানে সেটা এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, তো সেটা ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান যদি আমরা অ্যাপ্লাই করি ফর্মুলা। তো ওয়ান প্লাস ওয়ান এটা হয়ে যায় টু, আবার উপরেও ওয়ান প্লাস ওয়ান এটা হয়ে যায় টু। তো এক্স স্কোয়ার বাই টু, এই হাফটাকে সামনে নিয়ে আসলে এটা হবে কে এক্স স্কোয়ার। তো এইটা একটা ইকুয়েশন আমরা শিখবো, যেটা মনে রাখবো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য। প্লাস এটাকে আরও যদি আমরা এক্স এর ভ্যালুটা বসাই তাহলে ক্যালকুলেশনটা ফার্দার কন্টিনিউ করা যায়। এক্স এর ভ্যালু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা এক্স এর এই ইকুয়েশনটা সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ডেল্টার ভ্যালুটা বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম হবে, তো সেটা আমরা সময় মতো মানে যেরকম সিচুয়েশন সেই হিসাবে আমরা এটাকে রিপ্লেস করে নিব। আচ্ছা, তো তাইলে হাফ কে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স এর উপরে স্কোয়ার আছে তো এক্স এর ভ্যালুটা বসাই ওটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এ স্কোয়ারটা এখন এ এর উপরে চলে আসবে এ স্কোয়ার, সাইনের উপরেও চলে আসবে সাইন স্কোয়ার, ঠিক আছে? তো এখন এইখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি বিভব শক্তির সর্বোচ্চ মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এখানে দেখা যাচ্ছে কেটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা চেঞ্জ হবে না। এক্স এর ভ্যালুটা কি হবে? কখনো বেশি হয় কখনো কম হয়। তো এক্স এর ভ্যালুটা যখন সর্বোচ্চ হবে তখনই ইউ এর ভ্যালুটাও সর্বোচ্চ হবে, কারণ এখন এটা এটার উপরে ডিপেন্ডেন্ট। তো এক্স এর ভ্যালু সর্বোচ্চ হইতে পারে এ, তাইলে এক্স এর বদলে আমি যদি এ বসাই তখনই ইউটা হয়ে যাবে ইউ ম্যাক্স, এটা ম্যাক্সিমাম বিভব শক্তি হবে বা পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে তখন। এখান থেকে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো এই কে এ স্কোয়ার, কে আর এ দোনোটাই হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা চেঞ্জ হয় না। তার মানে এটার ভ্যালুর উপরে ইউটা আসলে কি এখন আর, যেহেতু এ চেঞ্জ হচ্ছে না তো এটা এই ইউ এর ভ্যালুটাকে এখন আর কি করবে না, বাড়াবে বা কমাবে না। তাহলে ইউ এর ভ্যালুটা বাড়বে বা কমবে কিসের উপরে ডিপেন্ড করে? এই যে এই পার্টটার উপরে ডিপেন্ড করে। এটা তো কনস্ট্যান্ট, এই পার্টটা কনস্ট্যান্ট না। টাইম বিভিন্ন সময় কি হবে, এটার ভ্যালুটা বিভিন্ন রকম করে দিবে। তো এটার ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে তখনই আমরা বলতে পারবো যে ইউ এর ভ্যালুটাও তখন ম্যাক্সিমাম হবে। এখন সাইনের যে কোনো অ্যাঙ্গেল তুমি বসাও না কেন, ম্যাক্সিমাম যে ভ্যালুটা তুমি পাবা সেই ভ্যালুটা হচ্ছে ওয়ান। তো তাইলে এটার বদলে আমি যদি ওয়ান বসাই, এখানে ইন্টু ওয়ান বসাই, হাফ কে এ স্কোয়ার ইন্টু ওয়ান, তাইলে হাফ কে স্কোয়ারই থাকে। তো এটা থেকেও আমরা বুঝতে পারি যে আসলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালু সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, ওকে। তো মারিয়াম, তুমি বলছিলে আবার একটু বলতে, এখন একটু বলো যে তুমি বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে আমি একটু গতিশক্তির ইকুয়েশনটা এখন প্রুফ করব। গতিশক্তি, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে,
তো বিভব শক্তি আমরা ইকুয়েশন এস্টাবলিশ করে ফেললাম এবং একই সাথে এটা সর্বোচ্চ মান কত হইতে পারে সেটাও দেখে ফেললাম, ঠিক আছে। ওকে, এই জিনিসটা এখানে রেখে দেওয়ার কারণটা হচ্ছে এটা আমি একটু কোথাও লিখে রাখতে চাই। যেমন মনে করো এদিকে একটু লিখে রাখি ইউ ইকুয়াল টু হাফ, এটা তো মনে থাকবে, এই জিনিসটা একটু লিখে রাখি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। আমি এটা এদিকে লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির সমীকরণ, অথবা অন্যটাও লিখে রাখি যে হাফ কে এক্স স্কোয়ার। এবার আমরা গতিশক্তির জন্য সমীকরণ বের করি, চলো। আচ্ছা, তো গতিশক্তির যে ইকুয়েশনটা আমরা গ্রেড 9-10 থেকে শিখে আসতেছি সেটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটাই না আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, ছোটবেলা বলতে আসলে গ্রেড 9-10 বোঝাচ্ছি, নট লাইক নার্সারি থেকে। সো হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমরা কি করব, মাস এটা তো কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি আমরা জানি যে একটা সরলচন্ডিত স্পন্দন কণার গতি সবসময় সেম থাকে না, কোথাও এটা শূন্য হয়ে যায়, আবার সেখান থেকে বাড়তে বাড়তে সাম্যাবস্থায় ম্যাক্সিমাম হয়, আবার এদিকে যখন অ্যামপ্লিটিউড পজিশন বা বিস্তার অবস্থানে যায় তখন এটা আবার গতিটা শূন্য হয়ে যায়। তো গতিটা যেহেতু চেঞ্জ হচ্ছে তাইলে আমরা এটা নিয়ে এখন একটু কাজ করব। এখন আমরা কি জানি, এক্স ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখান থেকে আমরা যদি এই ভ্যালোসিটি বের করতে চাই, বেগ বের করতে চাই, তাহলে এক্সকে আমাদের সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে সেটা গত ক্লাসে আসলে আমরা দেখে ফেলছি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তো তাইলে এখন এটা এ এর মতোই থাকবে এবং সাইন এটা হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ডেল্টা। এবং আমরা জানি যেহেতু টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু এখানে টি নাই, এখানে টি এর সাথে টি আছে বলতে টি একলা নাই। তো সেই জন্য এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা সামনে চলে আসে। কিভাবে চলে আসে সেটা কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছে, তো দয়া করে গত ক্লাসটা রিভিশন দিয়ে নিবা যাদের এটা মনে পড়বে না। ওকে, আচ্ছা, তো এই যে আমরা ভি ইকুয়াল টু পেয়ে গেলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমাদের কাজ কি, ভি এর এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। ভি এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো, কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন, গতিশক্তির যে ইকুয়েশন সেখানে বসাবো। তাইলে ই কে ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার, ভি এর বদলে আমরা এটা বসাই, সেকেন্ড ব্র্যাকেট দিই, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটার উপরে হোল স্কোয়ার, কারণ ভি এর ভ্যালুটা বসাইলাম দেন এর উপরে স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হাফ এম, এই যে ওমেগা আছে না, ওমেগার উপরে একটা স্কোয়ার হবে, দেন এ আছে, এ এর উপরেও একটা স্কোয়ার হবে, এবং কস আছে, কসের উপরেও একটা স্কোয়ার হবে, কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন অনেকে হয়তো ভাবতেছো স্যার এখানে এ আগে ছিল, আপনি কিসের জন্য শুধু শুধু ওমেগাটাকে আগে আনছেন, এটার আসলে একটা কাজ আছে। সেই কাজটা কি, খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি এর আগে পড়ে আসছিলাম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। এটা আমরা মাত্রাগতভাবে যেরকম প্রুফ করছি, আবার ইকুয়েশন দিয়েও আমরা এটার প্রুফ দেখছিলাম। তো তাহলে এখান থেকে কি লেখা যায়, আমরা এখানে দেখো তো আছে এম ইন্টু ওমেগা স্কোয়ার, ক্রস মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে এদিকে এটা এম ওমেগা স্কোয়ার হয়ে যায় না, এবং এম ওমেগা স্কোয়ার এটা কিসের ইকুয়াল, এটা সেই বল ধ্রুবকের ইকুয়াল। বল ধ্রুবক কোনটা, কে। তাহলে এই যে এম ওমেগা স্কোয়ার এটার বদলে আমি এখন যদি কে লিখি, তোমাদের কি কোনো আপত্তি আছে, cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে আমাদের কি, গতিশক্তির সমীকরণ। ওকে, এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এটা আমরা ইউজ করব ইনশাআল্লাহ। তাহলে গতিশক্তির সমীকরণটাও আমরা কি পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা গতিশক্তির সর্বোচ্চ মানটা যদি বের করতে চাই, গতি শক্তির সর্বোচ্চ মান,
তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার সেই সেম কথা, কে আর এ কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা চেঞ্জ হবে না। তার মানে সর্বোচ্চ মানের জন্য আমার দেখতে হবে এটার সর্বোচ্চ মান কখন হয়। এখন কস গ্রাফটাও যেহেতু তোমরা করে আসছো, এটা সাইন গ্রাফের মতোই একটা জিনিস কমন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা তুমি পাবা সেটা হচ্ছে +1। তুমি এর উপরে কোনো ভ্যালু কোনোদিনই পাবে না, ঠিক আছে? তো তাহলে এইটারও যদি ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তাইলে আমি বলতে পারবো এটা ই কে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে, হাফ কে এ স্কোয়ার ইন্টু 1। তো ইন্টু 1টা আসলে লেখার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে ইন্টু 1 করলে এটা কোনো চেঞ্জ আসবে না, সেম জিনিসই থেকে যাবে। তাহলে গতিশক্তির সর্বোচ্চ মানের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম কি, ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। ওকে, আচ্ছা, তো আমরা কি কি শক্তি থাকতে পারে সেটা তো দেখলাম। এখন আমরা শক্তির নিত্যতা সূত্র, এই জিনিসটা আমরা একটু পরে প্রুফ করব। সেটার জন্য তোমাদেরকে যে জিনিসটা আমার দেখাইতে হবে যে এটার মোট শক্তি কত। ঠিক আছে, মোট শক্তিটা আমরা কিভাবে বের করব, খেয়াল করো, মোট শক্তি। আচ্ছা, তার আগে মোট শক্তি বের করার আগে আমি এটা একটু মুছতে চাই, কিন্তু মুছার আগে একটু জানতে চাই যে তোমরা এই ইকুয়েশনের ডিরাইভেশনটা বুঝছো কিনা। জান্নাতুল নাইমা লিখছে ইউ ইকুয়াল টু ডাব্লিউ। ইয়েস, ইউ ইকুয়াল টু ডাব্লিউ। ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান। তো তাহলে এখানে তুমি যতটুকু কাজ করবা, যতটুকু ডাব্লিউ তুমি করবা, ঠিক ততটুকু ইউ মানে বিভব শক্তি সেটার মধ্যে জমা হবে। তুমি যতটুকু কাজ করবা ততটুকু এনার্জি তোমার থেকে চলে যাবে, এবং তোমার থেকে যতটুকু এনার্জি যাবে ঠিক ততটুকু এনার্জি ওই বডির মধ্যে জমা হবে। তাহলে তুমি কাজটা যতটুকু করছো ততটুকু এনার্জি ওর মধ্যে জমা হচ্ছে, তার মানে ওর মধ্যে যে এনার্জিটা জমা হচ্ছে সেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এবং সেটা কাজের ইকুয়াল। এটাকে আমি বলতে পারি না, কারণ যতটুকু কাজ করবো ততটুকু শক্তি জমা হবে। সিম্পল। আচ্ছা, এখানে লেখছো কি ভি কে কেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট। অবশ্যই এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট। দেখো, আমরা এর আগে কি দেখি নাই যে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কি এ এর ইকুয়াল, মানে অ্যামপ্লিটিউড, এবং এখানে ভ্যালোসিটি 0। যখন এই সরণটা কমে আসতে থাকে, এক্স এর ভ্যালু কমতে থাকে, ভ্যালোসিটি তত বাড়তে থাকে, এবং এখানে যখন সরণ 0 হয়ে যায়, এক্স এর ভ্যালু 0 হয়ে যায়, তখন এখানে আমাদের ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম হয়। তো তার মানে সরণের সাথে অবশ্যই বেগটা রিলেটেড, তাই না? ওকে, উর্মি লিখতেছে স্যার আরেকটু বলেন। আচ্ছা, তো এখান থেকে এই ইকুয়েশনটা আমরা অনেক আগে থেকে জানি, এটার এখন আর প্রুফ করে দেখানোর কোনো দরকার আছে বলে মনে হয় না। তো এই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভি এর জন্য একটা ইকুয়েশন আমাদের বের করতে হবে, সেটা আমরা কিসের থেকে বের করছি, আমরা এক্স এর থেকে বের করছিলাম। এক্স ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইখান থেকে ভি ভ্যালোসিটি যদি বের করতে হয় এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ভি এর যেটা পাই সেটা হচ্ছে কি এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কিন্তু গত ক্লাসেই তোমাদেরকে দেখানো হয়েছে, যারা গত ক্লাস করো নাই তারা কিন্তু এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হবে। তো ভি এর যে ভ্যালুটা আমি এখান থেকে পাইলাম সেটাই আমি এখানে বসাইলাম। তো উপরে যেতে স্কোয়ার আছে এটার উপর একটা স্কোয়ার দিব। দেন এখান থেকে দেখো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, দেন কসের উপর একটা স্কোয়ার আসবে, কসের উপরে স্কোয়ার আসলো, এম ওমেগা স্কোয়ার। এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ক্রস মাল্টিপ্লাই করলে এম ওমেগা স্কোয়ারের বদলে কে বসানো যায়। তো এম ওমেগা স্কোয়ার এটার বদলে আমি কে বসাইলাম, এরপরে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কজ স্কোয়ার যেরকম আছে সেরকম। তো এখন এই দুইটা যেহেতু ধ্রুবক, এইটা আমাদের কি এটার ভ্যালুটা চেঞ্জ হয়, টাইমের উপর ডিপেন্ড করে এটার ভ্যালু চেঞ্জ হয়। তো তাইলে এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমি বসাই তাইলে ইকের ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে তখন। তো এইটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারে 1। তো 1 যদি বসাই, হাফ কে এ স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, সেটাই হচ্ছে আমাদের গতিশক্তির সর্বোচ্চ মান। আচ্ছা, তানজিলা লিখছে ভি কে কেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমরা তো এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি নাই, আমরা এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। আর আমার মনে হচ্ছে তুমি হয়তো এটা বলতে চাচ্ছ যে মানে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কেন ভি পাওয়া যাবে। এগুলো আসলে আমি জানি না, আমি এর আগের ক্লাসে বলার সত্ত্বেও কেন তোমাদের এগুলা মাইন্ডের থেকে বারবার ছুটে যাচ্ছে। খেয়াল করো, এই যে ডিডিটি যে অপারেটরটা, ডি বাই ডিটি,
এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর, এবং এইটাকে কি বলতে পারি আমরা যদি কথায় পড়তে চাই, তাইলে হচ্ছে পরিবর্তনের হার। কিসের সাপেক্ষে পরিবর্তনের হার? এই যেখানে টি লিখছো না, তার মানে সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার, পরিবর্তনের হার। ঠিক আছে, এখানে টি লিখছো মানে সময়ের সাপেক্ষে। এখন কিসের পরিবর্তনের হার সেই জিনিসটাই আমরা এর পরে লিখি। তো যদি আমি এখানে এক্স লিখি, তার মানে সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তনের হার? সরণের পরিবর্তনের হার। তো সময়ের সাপেক্ষে যখন সরণের পরিবর্তনের হার নিবা, সেটাই তো আমরা জানি যে গতি বা বেগ, ইংলিশে ভেলোসিটি বলা হয়। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ভেলোসিটি, রাইট? আগের ক্লাসে কোশ্চেন করছিল, দেখি নাই, কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানুষ মাত্রই ভুল করে, হয়তো বা আমার মিস্টেক হয়ে গেছে। তো এখন বুঝছো নাকি বলো? অসুবিধা নেই, গুড। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে আগের ক্লাসে বোঝো নাই, বাট তুমি ছেড়ে দাও নাই, তুমি এই ক্লাসে আবার জিজ্ঞেস করছো, গুড। এভাবে যতদিন পর্যন্ত আনসার না পাবো ততদিন পর্যন্ত জিজ্ঞেস করতেই থাকবা। তো তাইলে এখন এটা বুঝছো নাকি দেখো, যে সরণের পরিবর্তনের হার কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, সেটাই তো আমরা কি জানি? ভেলোসিটি বা বেগ। ওকে, আচ্ছা এবার আমরা মোট শক্তি বের করব। মোট শক্তি, আচ্ছা মোট শক্তি যদি আমাদের বের করতে হয়, আমরা জানি যে এই যে দুইটা ইকুয়েশন যেটা আমরা ডেভেলপ করছি, এই দুইটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। বিভব শক্তি কতটুকু এবং গতিশক্তি কতটুকু, দুটোটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? আমাদের মোট শক্তি পেয়ে যাব। আচ্ছা তোমরা এখানে হয়তো একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আপনি এখানে ইউ এর জন্য দুইটা ইকুয়েশন ডেভেলপ করছেন, বাট এখানে কাইনেটিক এনার্জির জন্য একটা ইকুয়েশন কেন? তোমরা এই যে এটার মতো সেম সেম ইকুয়েশন যদি আমরা এখানে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের প্রুফটা আরেকটু ডিফারেন্ট হবে। তো সেটাও আমি দেখাই, অসুবিধা নেই। হাফ এম ভি স্কোয়ার। তো তোমাদের যদি মনে থাকে হাফ এম, এই ভি স্কোয়ারের বদলে আমরা কিন্তু একটা জিনিস, ভি এর একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করছিলাম, সেটা ছিল হ্যাঁ ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করছিলাম, তাই না, আমাদের আগের ক্লাসগুলোতে? তো সেইটা যদি আমরা এখন এখানে বসাই, তাইলে আমাদের এটা হয়ে যাবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এখান থেকে হাফ এম ইন্টু, এরপরে কী হবে? ওমেগার উপরে স্কোয়ার দিলে ওমেগা স্কোয়ার, এবং স্কোয়ারের রুট ওভার কাটাকাটি গিয়ে এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ওকে, তো এম ওমেগা স্কোয়ার, এটার বদলে আমরা একটু আগেই দেখছি আমরা এটাকে কে দিয়ে রিপ্লেস করতে পারি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন এটাকে লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে ই কে এর জন্য আমরা এখন দুইটা ইকুয়েশন ডেভেলপ করলাম। ও সরি, এটা হাফ কেটা এটার সাথে মাল্টিপ্লাই হলে হাফ কে এক্স স্কোয়ার এরকম হবে, হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তো আমরা দেখব এখন মোট শক্তিটা আমাদের কত আসে। যে কোনো পজিশনের জন্য আমরা যদি মোট শক্তি বের করতে চাই, তাইলে আমরা কি করতে হবে? আমাদেরকে গতিশক্তি এবং বিভব শক্তি অ্যাড করে দিতে হবে, ইপি প্লাস ইকে। তো প্রথমে মনে করো আমরা এই যে সাইন আর কসওয়ালা এই ইকুয়েশনটা দিয়ে যদি আমরা বের করতে চাই, তাহলে কিরকম হবে? ইপি এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস ইকে, এটা হচ্ছে কি হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখান থেকে হাফ কে স্কোয়ারটা আমরা কিন্তু কমন নিয়ে ফেলতে পারি, কমন নিয়ে ফেললে হয়ে যাবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এটা দেখে তোমাদের কি কিছু মাথায় আসে?
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, ট্রাইগোনোমেট্রি শুরু থেকে আমরা এই জিনিসটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো তাহলে আমরা এটার বদলে যদি 1 বসাই তাহলে বিষয়টা কিরকম হয়, হাফ কে এ স্কোয়ার ইন্টু 1, তাহলে টোটাল এনার্জিটা আমাদের কি হয়, হাফ কে এ স্কোয়ার। এবং এটা যে সব সময় এটাই থাকবে সেটা আমরা একটু পরে একটা টেবিল দিয়ে প্রুফ করব। একটা টেবিলের মাধ্যমে আমরা দেখব যে যে কোনো পয়েন্টের জন্যই আমরা মোট শক্তি নেই না কেন এটা সেম থাকবে। এটাই তো হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি বা শক্তির নিত্যতা সূত্র, তাই না? যে মানে যে কোনো পয়েন্টের জন্য নতুন কোনো শক্তি কি হবে না, উদ্ভব হবে না, বা কোনো শক্তি ধ্বংস হবে না, টোটাল যে এনার্জিটা সেটা সবসময় সেমই থাকে। সেটা আমরা একটু পরে প্রুফ করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো তাইলে মোট শক্তির যে ইকুয়েশন সেটাও আমরা পেয়ে গেলাম হাফ কে এ স্কোয়ার। সেটা আমি তোমাদেরকে প্রুফ করছি এই যে এটা দিয়ে, ই কে এবং ইউ এই দুইটা দিয়ে। নিচের যে দুইটা ইকুয়েশন আছে সেটা দিয়ে যদি তোমরা আমাকে প্রুফ করতে বলো তাহলে সেটা ইজিলি প্রুফ করা যায়। তো দেখি সেটা কিভাবে ইজিলি প্রুফ করা যায়। ওকে, তো ইউ, আচ্ছা ইপি আর ইউ দুটোটা সেম, ঠিক আছে। হাফ কে এক্স স্কোয়ার প্লাস ই কে, এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা ভ্যালু বসাইলাম। এখন দেখো প্লাস হাফ কে এক্স স্কোয়ার এবং মাইনাস হাফ কে এক্স স্কোয়ার এটা কাটাকাটি চলে যায় এবং আলটিমেটলি থেকে যায় হাফ কে এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মোট শক্তির ইকুয়েশন। ওকে, এতটুকু কোনো ডাউট থাকলে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, এখানের অনেক কিছুই তোমরা 9-10-এ করছো, বাট হ্যাঁ এই ইকুয়েশনগুলো 9-10-এ দেখো নাই। আবার ওই হাফ এম ভি স্কোয়ার ওগুলা 9-10-এ করছিলাম। জান্নাতুল নাইমা, বলো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, মোস্তাফিজ বলছে বুঝছি। আজকে তোমাদের থেকে এই যে মোস্তাফিজ আমার সাথে যোগাযোগ করছিল, তার মানে অ্যাটলিস্ট অন্তত একজন স্টুডেন্ট আছে যে বাসায় এটা করার ট্রাই করছে, আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, ইকুয়েশন কি দুইটাই লিখতে হবে? না, এটা আসলে ডিপেন্ড করে তোমার যে গিভেন কন্ডিশন সেটার উপরে। ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে তোমার কোনটা ইউজ করবা সেটা ডিপেন্ড করবে যে ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর বেস করে, ঠিক আছে। বাট এই দোনোটাই তোমাদের মাথায় রাখতে হবে এবং যখন যেটা দরকার তখন সেই হিসাবে আমরা ইউজ করব। ওকে, এখন তো আসলে থিওরি পার্ট পড়াচ্ছি, এই কারণেই আমি তোমাদের যত ইকুয়েশন তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় লাগবে আমি সবগুলাই তোমাদেরকে এগুলোর ডিরাইভেশন বা কিভাবে আসছে সেগুলো বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আলহামদুলিল্লাহ বুঝছি, সবাই বুঝছি বলছো। ওকে, সো লেট আস কন্টিনিউ। এখন আমরা কি করব, আবার সেই জিনিসগুলো আমরা করব। সেটা কোনটা? গ্রাফ। আমরা আবার গ্রাফের মধ্যে আসব। তো গ্রাফ ড্র করতে হইলে আমরা জানি আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা টেবিল। তো সেই টেবিলটা আমরা কিভাবে ড্র করতে পারি, এবং টেবিল ড্র করার জন্য যে ইকুয়েশনগুলো লাগবে সেগুলো আমরা ফার্স্টে লিখে ফেলি। আমাদের এই যে ইপি অথবা ইউ যে কোনো একটা তোমরা লিখতে পারো, এটা ইকুয়াল টু আমরা জানি এখানে লেখা যায় কি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আবার ই কে যেটা সেটার জন্য আছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এবার আমরা এগুলো এখান থেকে মুছে ফেলি। তো এবার আমরা টেবিল ফর্ম করতে হবে। এই টেবিলটাতে এখন আমাদের কি কি থাকবে, আমরা কি টেবিল ড্র করব। আসলে আমরা যে টেবিলটা ড্র করব সেটার এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা শক্তিগুলোকে বসাবো। তার মানে ওখানে আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালুও বসাবো, আবার কাইনেটিক এনার্জির ভ্যালুও বসাবো। পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি বাংলায় যেটাকে গতিশক্তি আর বিভব শক্তি বলা হয়। তো এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবো, এক্স অ্যাক্সিস বরাবর বসাবো হচ্ছে সময়, ঠিক আছে, টি। তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর ইপি বসাবো, এক্স এটা ই কে বসাবো। আবার আরেকটা জিনিসও আমরা দেখব যে মোট শক্তিটা আসলে সেম থাকে কিনা। তো আমার মনে হয় আমার গ্রাফের জন্য জায়গা লাগবে, তো আমি এটা আরেকটু ছোট করে লিখি, টি তারপরে হচ্ছে ইপি ই কে, আর টোটাল এনার্জি এটা মনে করো শুধু ই দিয়ে এক্সপ্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা,
তো টাইমগুলা কি কি হবে, টাইমগুলা কি কি সেগুলো কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি, এতদিন ধরে আমরা গ্রাফ করতেছি, সো আমরা জানি। প্রথমে আমরা টি ইকুয়াল টু 0-র জন্য আমরা নিব, তারপরে হচ্ছে টি ইকুয়াল টু 0, দেন t/4, t/4, তারপর t/2, তারপর হচ্ছে 3t/4, তারপরে হচ্ছে টি। একটা পূর্ণ স্পন্দনের জন্য আমরা এখানে জিনিসটাকে স্টাডি করবো ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে আমরা ইপি যদি বের করতে চাই, ইপির এই টেবিলটা যদি আমরা ফিল আপ করতে চাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা নিতে হবে। তো প্রথমে আমাদের হাফ কে এ স্কোয়ার, এখানে কি হবে সাইন স্কোয়ার। হ্যাঁ, এখন আমাদেরকে এই টেবিলটা যখন আমরা ফিল আপ করবো, তখন কিন্তু আমাদেরকে এই কন্ডিশনটা মেনশন করে দিতে হবে যে আমরা কোথা থেকে শুরু করতেছি, আমরা কি সাম্যাবস্থান থেকে শুরু করতেছি নাকি বিস্তার থেকে শুরু করতেছি, কারণ সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে ডেল্টার ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তো আজকে আমি নিজে থেকে সিলেক্ট করবো না, প্লিজ তোমরা একটু সিলেক্ট করো যে মানে আমি কোন কন্ডিশনের জন্য দেখাবো, যে সাম্যাবস্থান থেকে যদি গতি শুরু হয় তাহলে সেটার জন্য দেখাবো, নাকি যদি বিস্তার অবস্থান থেকে আমাদের গতি শুরু হয় তাহলে সেটার জন্য গ্রাফ ড্র করে দেখাবো, তোমরা চুজ করো। তোমাদের অবশ্যই একটা ইনফরমেশন আমি বলে দিই, সেটা হচ্ছে বইতে যে গ্রাফটা ড্র করা আছে সেটা সাম্যাবস্থান থেকে শুরু হইলে গ্রাফটা কিরকম হবে সেটা ড্র করা আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে তোমরা যদি আমাকে বলো তাহলে বিস্তার অবস্থান থেকে শুরু করলে কিরকম হবে সেটা আমি দেখাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে তানজিনা অলরেডি লিখছে অ্যামপ্লিটিউড, জান্নাতুল নাইমা লিখছে বিস্তার। হ্যাঁ, আই থিঙ্ক এটাই বেটার হবে, বইতে যেহেতু অলরেডি সাম্যাবস্থান থেকে শুরু হইলে কিরকম হয় সেটা অলরেডি করা আছে। তো তাইলে আমরা এখানে কি করি, আমরা এখন বিস্তার অবস্থান থেকে যদি শুরু হয় তাহলে আমাদের এই ঘটনাটা কিরকম হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে লিখছে 3 নংটা কি লিখছেন, ই টোটাল এনার্জি, মানে এই দুইটাকে অ্যাড করলে কত হয় সেটা। তো এখানে সব সময় একটা সেম ভ্যালুই থাকতে হবে, কারণ টোটাল এনার্জি সব সময় সেম থাকতে হয়, আমরা জানি অ্যাকর্ডিং টু দা হোয়াট, অ্যাকর্ডিং টু কনজারভেশন ল অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। ওকে, তো অ্যামপ্লিটিউড পজিশন থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলে দিব ডেল্টার ভ্যালু। দেখি তোমরাই এখন আমাকে বলো, এতদিন যেহেতু পড়াইছি আমি এটা তোমাদের থেকে এক্সপেক্ট করি, তো যদি আমরা বিস্তার থেকে শুরু করি ডেল্টার ভ্যালুটা কত বসাইতে হবে, বলো ডেল্টার ভ্যালুটা কত বসাইতে হবে। যদি বিস্তার অবস্থান থেকে শুরু হয় তাহলে ডেল্টার ভ্যালুটা কত হয়, জলদি বলো। π/2, এক্সেলেন্ট। আর ডিগ্রিতে লিখলে ভেরি গুড, মরিয়াম আনসার দিছে রেডিয়ানে π/2, আর সাইদা লিখছে 90 ডিগ্রি, মোস্তাফিজ লিখছে 90, তার মানে তোমরা সবাই ডিগ্রিতে আনসার দিচ্ছ, কোনো সমস্যা নাই, আমরা বুঝতে পারবো। ওকে, π/2 90, ভেরি গুড, তার মানে তোমরা মনে আছে, মাশাআল্লাহ, গুড, এরকম হইলে পড়াইতে ভালো লাগে। তো তাহলে আমরা এখানে কি করব, আমাদের এই ইকুয়েশনটাকে এখন একটু আমরা চেঞ্জ করে ফেলবো, ইকুয়েশনটাকে একটু আমাদের আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে, ঠিক আছে। তো তাইলে এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, মনে করো এটা ডিগ্রিতে লিখলাম, কেউ চাইলে এখানে π/2 লিখতে পারো, যেটা কিনা রেডিয়ানে, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। তো তাহলে এই ইকুয়েশনগুলা সামান্য একটু চেঞ্জ চলে আসবে, কি চেঞ্জ আসবে দেখো তো, এই যে ইউ, এই ইকুয়েশনটা এখন হয়ে যাবে হাফ কে এ স্কোয়ার, খেয়াল করো সাইনের এই বিষয়টা, সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, এটার উপরে এখন আমাদের একটা হোল স্কোয়ার থাকবে। তো তাহলে আমাদের এই ইকুয়েশনটা এখন কি হবে, হাফ কে এ স্কোয়ার, আচ্ছা সাইন 90 প্লাস থিটা, এটা ইকুয়াল টু কি জানি আমরা, সাইন 90 প্লাস থিটা, এটাকে আমরা লিখতে পারি কস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, কস থিটা। তো তাইলে এখানে আমরা এটাকে কি লিখবো, কস ওমেগা টি, এবং যেহেতু উপরে স্কোয়ার আছে এটা কস স্কোয়ার ওমেগা টি হয়ে যাবে। তো তাহলে আমরা কি করব, এখানে এই ইকুয়েশনটাকে এখন চেঞ্জ করে, যেহেতু আমরা বিস্তার থেকে শুরু করতেছি, তাহলে সেই হিসাবে আমাদের এই ইকুয়েশনটা এখন হবে হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। আচ্ছা,
এরপর ইকে এর ইকুয়েশনটাকেও আমরা এখন আপগ্রেড করতে হবে, তাহলে সেটা কিভাবে করা যায়? ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার কস ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এবং এটার উপরে আমি হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন কি হবে? হাফ কে এ স্কোয়ার। এখন বলো কস 90 প্লাস থিটা মানে কি হবে? cos 90 ডিগ্রি প্লাস থিটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এগুলা গ্রেড 10 হায়ার ম্যাথে তোমরা এগুলা পড়ে আসার কথা। ওই যে কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে পড়ে মনে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর সেক পজিটিভ। ওকে, তো সেইটা অনুযায়ী আমরা এখানে বলে দিতে পারি যে cos 90 প্লাস থিটা উইল বি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো তাইলে এখানে যদি আমি লিখি মাইনাস সাইন, এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে ওমেগা টি, এবং এটার উপরে একটা হোল স্কোয়ার থাকবে। তো এই হোল স্কোয়ারটা যদি থাকে, আমরা জানি মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা গায়েব হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা এখন হয়ে যাবে হাফ কে, সরি এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি মনে হয়, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, তো তাইলে এখন এটা হবে আমাদের ইকে এর জন্য ইকুয়েশন। তো তাইলে ঠিক আছে, আমরা এখন এটা একটু আপগ্রেড করে ফেলি। কে এ স্কোয়ার, এটা হয়ে গেল কি সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, বিস্তারের জন্য হইলে আমাদেরকে এইভাবে একটু ডেল্টার ভ্যালুটা বসায় সিচুয়েশনটা ওইরকম করে নিতে হবে, ইকুয়েশনটা ওইরকম করে নিতে হবে। এটাই আমার মনে হয় তোমাদের একটু প্রবলেম হয় মাঝে মাঝে। ওকে, তো এখন এই অনুযায়ী আমরা এখানে টেবিলটা ফিল আপ করবো। যেমন মনে করো ইউ এর জন্য প্রথমে 0, টি এর ভ্যালু 0, টি এর ভ্যালু এখানে 0 বসাও, তাইলে কি আসে? হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, ওমেগা ইন্টু 0। তো কস 0 চলে আসে, তাই না? এখন কস 0-র ভ্যালু কত? কস 0-র ভ্যালু হচ্ছে 1। তো তাইলে এটা হবে হাফ কে এ স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। তাহলে এটা হবে 1/2 কে এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখানের পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? একই সাথে এই পয়েন্টের জন্য আমরা যদি কাইনেটিক এনার্জিটাও হিসাব করে ফেলি, সেটা আমরা করে ফেলতে পারি। ইকে ইজ ইকুয়াল টু, আমরা কি জানি এখানে? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ইন্টু টাইম টি 0। তাইলে সাইন 0 আসে এখানে, সাইন 0-র ভ্যালু কত? 0। তো 0 এটার সাথে মাল্টিপ্লাই হইলে 0 হয়ে যায়। তো তাইলে এখানে ইকেটা কত হয়? 0। তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি যদি আমি তোমাকে হিসাব করতে বলি, তাহলে টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জিটা হবে হাফ কে এ স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। দেখো তো এবার মিলে কিনা। একটু আগে তোমরা যখন নোট নিবা তখন খেয়াল করবে, একটু আগে আমরা প্রুফ করে আসছিলাম মোট শক্তি হাফ কে স্কোয়ার থাকে। দেখা যাচ্ছে এখানে কি হাফ কে এ স্কোয়ারই থাকতেছে, হাফ কে এ স্কোয়ার। ঠিক একইভাবে আমরা দেখব এইখানেও যখন আমরা বের করব প্রত্যেকটা পয়েন্টের জন্যই এই জিনিসটা সেম থাকে কিনা। ওকে, তো প্রথম পয়েন্টের জন্য বের করা শেষ, এখন সেকেন্ড পয়েন্টের জন্য আমরা বের করব। ওকে, ওকে, এবার আসো আমরা সেকেন্ড যে পয়েন্ট, সেখানে টি এর ভ্যালু কত? t/4 বসাবো। তাইলে টি এর ভ্যালু কত বসাইতে হবে? t/4। তার আগে ওমেগা আছে না, ওমেগাটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি? 2π/t ইন্টু এখানে এই টি এর ভ্যালু হবে t/4। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, হোল স্কোয়ার করে লিখি, তাহলে কি আসে? এই টি আর এই টি কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। দেন 2 দিয়ে 4কে কাটলে নিচে 2 থাকে। তাহলে এখানে কি আসে? হাফ কে এ স্কোয়ার কস π/2। এখন cos π/2 মানে কি? cos 90 ডিগ্রি। তো cos 90-র ভ্যালু কত? cos 90-র ভ্যালু হচ্ছে 0। তাইলে হাফ কে এ স্কোয়ার ইন্টু 0 ইট উইল বি ইকুয়াল টু 0। তার মানে t/4 যখন, তখন আমাদের পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0। এই জিনিসগুলো কিন্তু ওই যে ওখানের সাথে মিলবে, আমি একটু পরে মিলাই দিব, কোনো চিন্তা নেই। আচ্ছা, তো এই সেম পয়েন্টের জন্য আমরা যদি ইকে বের করি তাহলে কিরকম হবে? হাফ কে
এ স্কোয়ার, ও আচ্ছা এখানে ভ্যালুগুলো বসাই, ওমেগার বদলে বসাবো 2π/t ইন্টু এখানে হবে কি t/4। তো আবার সেই কি আসবে, সাইন π/2 আসবে, তাহলে হাফ কে এ স্কোয়ার ইন্টু সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তো 1 যদি বসাও তাহলে হাফ কে এ স্কোয়ার আসে। তাইলে এখানেও কি হবে, হাফ কে এ স্কোয়ার। এখন দুটোটা অ্যাড করো তো, আবার যদি দুটোটা অ্যাড করো তাইলে এখানে টোটাল এনার্জি ঠিক সেম হাফ কে এ স্কোয়ারই আসবে। তো ঠিক একইভাবে আমরা এখন কন্টিনিউ করলে আমরা পরের তিনটাও আসলে ফিল আপ করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এরপরে আমি আরেকটা করে দিই, বাকি দুইটা তোমরা প্লিজ একটু বাসায় করে নিবা, ঠিক আছে। তো t/2টা আমরা যদি এখানে করি তাহলে এখানে কি হবে, 2π/t ইন্টু t/4 এর জায়গায় এটা হয়ে যাবে t/2। খেয়াল করো তো এখানে এই t আর এই t কাটাকাটি চলে যাবে, 2 আর 2 কাটাকাটি চলে যাবে, থাকবে পাই। cos পাই এর ভ্যালু কত, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রির ভ্যালু এটা হচ্ছে -1। তো -1 যদি আমরা এখানে বসাই, -1 কে স্কোয়ার করলে আলটিমেটলি ইট বিকামস +1, তার মানে হাফ কে এ স্কোয়ার ইন্টু 1 হয়ে যায়, বিকজ -1 কে স্কোয়ার করলে +1 হয়ে যায়, তো আলটিমেটলি এটা কি হয়ে যাবে, হাফ কে এ স্কোয়ারই হয়ে যাবে। তো তাইলে এখান থেকে আমরা ইপি এর ভ্যালু কি পাচ্ছি, হাফ কে এ স্কোয়ার। আর এখানে বুঝাই যাচ্ছে যে আমাদের কিসের ভ্যালু 0 আসবে, কাইনেটিক এনার্জির ভ্যালু এখানে 0 আসবে। তো সেটা আমরা প্রুফ করে দেখাই, অসুবিধা নেই। এখানে এটা হয়ে যাবে t/2 এবং এখানে এটা হবে পাই। তো সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত, সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো সেই 0টা যদি এখানে বসাও তাইলে এটা এখানে হয়ে যাবে 0। তো এটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে দুটোটা যদি অ্যাড করো তাহলে হাফ কে এ স্কোয়ার এটা আমরা এখানে পেয়ে যাই। মোটামুটি এতটুকু যদি কেউ লিখতে পারে, হাফ অফ দ্য অসিলেশনের জন্য যদি কেউ লিখতে পারে, এরপরে বাকিটা আসলে আমরা অটোমেটিক গেস করতে পারি, কারণ এখানে একটা প্যাটার্ন অলরেডি আমরা ডেভেলপ করতে পারতেছি। খেয়াল করতেছো নাকি দেখো, হাফ কে স্কোয়ার 0, হাফ কে স্কোয়ার, এরপরে আবার কি আসার কথা 0। প্যাটার্ন ফলো করে যদি মন চায় ফিল আপ করে ফেলতে পারো, ইট উইল বি কারেক্ট ইনশাআল্লাহ। আর যদি এটাও তোমরা এরকম ক্যালকুলেশন করে বের করতে চাও, ইনশাআল্লাহ ক্যালকুলেশন করে বের করতে পারবা, ইউ উইল গেট দ্য সেম আনসার। আর এখানে 0, হাফ কে স্কোয়ার 0, আবার এখানে হবে হাফ কে স্কোয়ার, এবং টোটাল এনার্জিটা সবসময় সেম, কারণ এই দুইটা অ্যাড করলে আমরা পাই হাফ কে স্কোয়ার। তো কন্টিনিউ, হাফ কে স্কোয়ার 0, হাফ কে স্কোয়ার 0, দেন আবার এখানে হাফ কে স্কোয়ার এবং এখানে হবে 0, এবং টোটাল এনার্জি হবে হাফ কে স্কোয়ার। তো এইখান থেকে অলরেডি আমরা একটা জিনিস প্রুফ করে ফেলছি, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। যে কোনো পয়েন্টের জন্যই আমরা বের করি না কেন, আমাদের টোটাল এনার্জিটা সবসময় সেম, আমাদের টোটাল এনার্জিটা সবসময় সেম। আচ্ছা, এইবার এই যে ক্যালকুলেশনগুলো যেগুলো এখানে বুঝলাম, সেটা ফিগারের সাথে যদি আমরা মিলাই তাহলে কি মিলে সেটা আমরা একটু দেখি তো। খুব সুন্দরভাবে মিলবে, একটু মনোযোগ দিয়ে দেখো। জাস্ট সবকিছু লজিক্যাল, এখানে এরকম কিছু না যে মানে এখানে ইলজিক্যাল তোমাকে এটা ধরে নিতে হচ্ছে, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি একটু এখানে দেখাবো, খেয়াল করো এটা মিলতেছে কিনা। তোমাদেরকে শুধু আমার কথাগুলো শুনতে হবে এবং চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করতেছি কোথা থেকে বললাম, আমরা শুরু করতেছি বিস্তার থেকে, তাই না। আমাদের ক্যালকুলেশনটা বিস্তার থেকে শুরু, তার মানে টাইম যখন 0 তখন এক্স এর ভ্যালু কত ছিল, এক্স যেহেতু এই পজিশনে ছিল, এই পজিশনে এক্স এর ভ্যালু হচ্ছে এ, এবং t/4 সময় পরে আমরা জানি যে এখান থেকে এখানে আসাটা এটা হচ্ছে টোটাল একটা দোলনের 1/4, এখান থেকে এখানে আসলে অর্ধেক, আবার এখান থেকে এখানে আসলে সে অর্ধেকের অর্ধেক, তার মানে t/4। এটা আমরা আগের ক্লাসেই শিখে আসছি। তো এইখানে আমার এক্স এর ভ্যালু কত, এখানে আমার এক্স এর ভ্যালু 0, এবং এখানে আসলে আমার অর্ধ দোলন কমপ্লিট হয়, সেখানে আবার এক্স এর ভ্যালু কত, -a। আচ্ছা, তো এরপরে আবার জানি আমরা এটা এই দিকে যাবে, তো এই জিনিসটার সাথে মিলতেছে কিনা সেটা একটু খেয়াল করো। এইখানে আমাদের t = যখন 0 তখন পোটেনশিয়াল এনার্জি হাফ কে স্কোয়ার হওয়ার কথা,
বেসিক্যালি কিন্তু সেটাই হচ্ছে। আমরা যে ইপি এর যে ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম হাফ কে এক্স স্কোয়ার, এখানে এক্স এর ভ্যালুটা তুমি যদি এ বসাও তাহলেই কিন্তু তুমি এখানে কি পাচ্ছ, কে এ স্কোয়ার পাচ্ছ, কারেক্ট কিনা? ওকে, আর এখানে আমাদের ইকেটা জিরো। কেন জিরো সেটা খুব ইজিলি বোঝা যায়, কারণ ইকে ইকুয়াল টু আমরা কি জানি দেখি বলো তো, হাফ এম ভি স্কোয়ার জানি, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভ্যালোসিটি কত, এখানে তো ভ্যালোসিটি জিরো। এই যে এখানে পাশাপাশি আরেকটা জিনিস লেখা যায়, এখানে যখন আমি মানে শুরু করবো এখনো গতি শুরু হয়নি, তো তাইলে তখন ভ্যালোসিটি জিরো। তো ভ্যালোসিটি যদি জিরো বসাও তাইলে আলটিমেটলি এটা জিরো চলে আসে। এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা বলবে না স্যার আমি এইভাবে মানতে চাই না, আমি এভাবে মানবো না। তো তাইলে অন্য কোনোভাবে যদি এক্সপ্লেন করা যায় এটাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আরেকভাবে এক্সপ্লেন করা যায়। কিভাবে আমরা এটা আরেকভাবে এক্সপ্লেন করতে পারি, যেমন ই কে ইকুয়াল টু আমরা অলরেডি দেখে আসছিলাম হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তো এই পজিশনের জন্য এক্স এর ভ্যালু তো এ, তো এই এক্স এর জায়গায় দেখি আমরা এ বসাই। তো এক্স এর জায়গায় যদি এ বসাই হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে স্কোয়ার আলটিমেটলি ইকুয়াল টু জিরোই আসে। দেখো সেটা এখানে এটাকে সাপোর্ট করে, ইকের ভ্যালু জিরো আসে এবং টোটাল এনার্জি হাফ কে স্কোয়ার। ঠিক এইভাবে যেটা আমি এখানে দেখাইলাম প্রত্যেকটা পয়েন্টের জন্যই আসলে দেখানো যায়। আসো এই পয়েন্টের জন্য মিলে কিনা একটু দেখি। আমরা এখানে ওই যে আবার সেই ইপি ইকুয়াল টু লিখবো হাফ কে এক্স স্কোয়ার। তো তাইলে এখানে কত হয়, এক্স এর ভ্যালু যদি তুমি জিরো বসাও তাইলে হাফ কে জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে ইপি জিরো আসার কথা, এখানে দেখা যাচ্ছে ইপি এখানে আসলেই জিরো আসে। তারপর আবার কাইনেটিক এনার্জি কত আসার কথা, হাফ কে স্কোয়ার আসার কথা না, দেখি তো হাফ কে স্কোয়ার আসে কিনা, জিরো। তো এখানে ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে এক্স এর ভ্যালু কত, জিরো। এক্স এর ভ্যালুটা এখানে জিরো বসাও, তাহলে জিরোর সাথে যেটাই মাল্টিপ্লাই করো না কেন টোটালটাই মাল্টিপ্লাই হয়ে এটা জিরো হয়ে যাবে। তো কোনো কিছু থেকে জিরো মাইনাস করা না করা এটা সেম কথা। তো তার মানে ই কে ইকুয়াল টু এখানে দেখা যায় হাফ কে স্কোয়ার থাকে। তো তাহলে টোটালটা যদি আমরা অ্যাড করি হাফ কে স্কোয়ার থাকবে। তার মানে এইখানে টোটাল এনার্জি যা ছিল এই পয়েন্টে টোটাল এনার্জি সেম, শক্তির নিত্যতা সূত্র। ঠিক একইভাবে আমি যদি কন্টিনিউ করি এইখানে আসলেও তুমি এইখানের ক্যালকুলেশনটা যদি করো তাইলে দেখবা যে এখানে আবার পোটেনশিয়াল এনার্জি তোমরা হাফ কে স্কোয়ার পাবা এবং কাইনেটিক এনার্জি জিরো পাবা। তো শুরুতে যে জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম একদম ক্লাসের শুরুতে, যে এইখান থেকে যদি আমরা শুরু করি, এখানে তুমি বস্তুটা তো প্রথমে সাম্যাবস্থানে থাকে, সাম্যাবস্থান থেকে ধরে তুমি বিস্তার পজিশনে নিয়ে গেছো, এই যে তুমি বল প্রয়োগ করছো এবং স্মরণ ঘটাইছো, তুমি কাজ করছো, সেই কাজটাই এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে বা বিভব শক্তি হিসেবে জমা হবে। তো বিভব শক্তি এখানে আছে, এবং যেহেতু বডিটা এখনো মুভিং না তার মানে এটার মধ্যে কোনো ভ্যালোসিটি নাই, কোনো গতিশক্তি নাই। তো গতিশক্তি না থাকা মানে গতিশক্তি শূন্য, এবং দেখা যাচ্ছে গতিশক্তি শূন্য। তুমি এখন এটাকে ছেড়ে দিছো, এটা এখন এদিকে চলা শুরু করলো, যেই মাত্র এটা চলা শুরু করলো এর মধ্যে ভ্যালোসিটি আছে, এর মধ্যে গতি আছে, তার মানে গতিশক্তি আছে। তো ভ্যালোসিটি বাড়তে 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 যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে গতিশক্তিটাও ম্যাক্সিমাম হবে। পুরো যে বিভব শক্তি, পুরো বিভব শক্তি যতটুকু এখানে ছিল সেটাই এখন এখানে কি কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, তাই না? এখানে স্মরণ শূন্য, তো পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি এটা শূন্য হয়ে যাবে। এই এই বাবা ক্লাস নিচ্ছি এখন। ওকে যাও তুমি তোমার টয়েসগুলো নিয়ে যাও। ওকে, আওয়াজ করিও না। আচ্ছা না, ওকে। সো তাইলে আমরা এই পয়েন্টের জন্য এটা মিলে দেন, এই পয়েন্টটা ক্রস করার সাথে সাথে ভ্যালোসিটি আবার কমতে থাকবে, গতি কমতে থাকবে, গতি কমতে কমতে এখানে কি হয়ে যাবে, গতিটা শূন্য হয়ে যাবে। তো গতি যদি শূন্য হয়ে যায় আমরা জানি সেখানে কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি শূন্য হবে, এবং এই পয়েন্টের জন্য T/2 এর জন্য দেখো গতিশক্তি কিন্তু শূন্য। আবার যেহেতু একটা স্মরণ কমপ্লিট হয়েছে, তো এখানে আবার পোটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি জমা হবে, এবং দেখা যাচ্ছে এটার মধ্যে আসলেই বিভব শক্তি জমা হয়। তো এইখান থেকে যখন আবার টাইম 3T/4 পরে, এখানে T/2 এর পরে 3T/4 পরে যখন আবার এখানে আসবে, আবার দেখা যাচ্ছে যেহেতু সাম্যাবস্থানে চলে আসছে স্মরণ শূন্য, তো সেই ক্ষেত্রে আবার দেখা যাবে কি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আবার শূন্য হবে, এবং এটার মধ্যে কিছু কাইনেটিক এনার্জি থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টেবিল, যেটা কিনা আমরা ফিগারের সাথেও দেখলাম যে মিলে গেছে। তো এখন আমরা এখান থেকে লেখচিত্র আঁকা শিখব। এই টেবিলটাকে আমরা এখন গ্রাফের মধ্যে প্লট করব। তার আগে একটু বলো যে মানে
এগুলো কি তোমাদের কাছে সেন্স মেক করতেছে? বুঝতেছো তোমরা আসলে? আচ্ছা, তোমরা এখানে কে জান্নাতুল নাইমা লিখছো লাইভ আবার আটকে যাচ্ছে। আমার এখানে কিন্তু আজকে ব্লার বা আটকে যাওয়া কিছুই দেখাচ্ছে না, আমার এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এটা তোমার বাসার যে নেট সেটাতে একটু সমস্যা। তো এখন যে যে পার্টগুলো ক্লিয়ার বুঝতেছো না সেগুলো একটু মনে রাখো। কি করবা, পরে এগুলো আবার রিভাইজ করে নিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তানজিনা লিখছে আলহামদুলিল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার স্যার। ওকে। তারপর উর্মি লিখছে 4 জন। 4 জন নাকি 1 জন আমার কাছে এটা ম্যাটার করে না, 1 জন হইলেও যদি শিখে আমি এটা ইনশাআল্লাহ আমার যতটুকু 100% আমি জানি ততটুকু দিয়েই পড়াবো। 1 জন বুঝলেও আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ, কারণ কিছু না কিছু তো তোমরা শিখছো। 1 জন হইলেও, বাকিরা যারা ক্লাস করতেছো না, শিখতেছো না, এটা টোটালি তোমাদের রেসপন্সিবিলিটি। আমরা যে কমিটমেন্টটা দিছিলাম আমরা সেই কমিটমেন্টটা ফিল আপ করার চেষ্টা করতেছি। ক্লাস এখানে কোনো রকম ডেডিকেশনে বিন্দু মাত্র কমতি নেই, ঠিক আছে? এগুলোর জন্য আমরা নিজেরা অনেক স্টাডি করে কন্টেন্টগুলা, এই যে 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 টেবিলটা এখানে দেখতে পাচ্ছ এই টেবিলটা কিন্তু তোমাদের বইতে নাই। এবং আমার জানি না কলেজের শিক্ষকদের প্রতি সম্মান রেখে আমি বলতে যে বাংলাদেশে কোনো কলেজে এই টেবিলটা পড়ানো হয় বলে আমি জানি না। ওকে, যাই হোক, তো এই জিনিসগুলা এই কারণে বানানো যাতে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারো। আমরা আমাদের 100% দিচ্ছি, তোমরা কয়জন সেটা নিবা সেটা তোমাদের বিষয়। ওকে, আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি অনেক ভালো করে। ওকে, জিনিসগুলো খুবই মানে লজিক্যাল। মজাটা এখানেই আসলে, যে মানে এটা যে বলবো যে এখানে জিরো তোমার এটা মুখস্থ করতে হবে, নো, এটা মুখস্থ করতে হবে না। তুমি জাস্ট ওই পেন্ডুলামের বিষয়টা যদি চিন্তা করো, ওইটা চিন্তা করলে দেখবে যে এটা একদম সুন্দরভাবে মিলে যাচ্ছে। আচ্ছা, তো আসো এবার এটা আমরা গ্রাফের মধ্যে যদি প্লট করতে চাই তাহলে আসলে বিষয়টা কিরকম হবে। আচ্ছা, এই যে গ্রাফের যে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা আমি ড্র করলাম, এটা দেখেই অনেকে আমাকে একটা কোশ্চেন তোমরা করতে পারো। সেই কোশ্চেনটা হচ্ছে, স্যার আপনি সব সময় এক্স অ্যাক্সিসটা মাঝামাঝি বরাবর নিতেন, আজকে কেন এক্স অ্যাক্সিসটা নিচে নিলেন? কারণ হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুগুলা বসাইতে হবে, আমরা এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই শক্তিগুলাকে বসাবো, তো এই শক্তিগুলার কোনো নেগেটিভ ভ্যালু কি আছে? এগুলোর মধ্যে কোথাও মাইনাস কিছু দেখতে পাচ্ছ? কোনো মাইনাস কিছু কিন্তু নাই, মানে লোয়েস্ট ভ্যালু সেটা হচ্ছে 0। তো তার মানে আমার যে ভ্যালুগুলো এখানে পয়েন্টগুলো প্লট করতে হবে সবগুলা এই কোয়াড্রেন্টের মধ্যে থাকবে, মানে এইখান থেকে সর্বনিম্ন 0 হবে। 0-র পরে মাইনাসের দিকে কিন্তু কেউ যাবে না, 0 থেকে আবার পজিটিভের দিকে ব্যাক করবে, আবার 0-তে নামবে, আবার পজিটিভে ব্যাক করবে, এরকম ঘটনাগুলো ঘটবে। যেই কারণে আমি এক্স অ্যাক্সিসটা এখন নিচে নিছি, যাতে উপরে আমার পজিটিভ ভ্যালুগুলো বসানোর জন্য এনাফ জায়গা থাকে। নিচে নেগেটিভ ভ্যালু যেহেতু নাই, তো নেগেটিভ ওই দিকে জায়গা রেখেও আমার কোনো কাজ নেই। তো এই কারণে প্লিজ এই কয়েকটা জিনিস একটু ভালো মতো খেয়াল করবা। যে আমরা যখন, আমি একজন কলেজের শিক্ষক, ঠিক আছে, আমি যখন একটা খাতা চেক করি, একটা গ্রাফ পেপার দেখলে আমি গ্রাফ পেপারটা কারেক্ট হয়েছে নাকি রং হয়েছে সেটা দেখার আগে স্টুডেন্টের ব্যাপারে গ্রাফটা দেখে একটা জিনিস, মানে স্টুডেন্টটা কেমন সেটা একটা আইডিয়া করে ফেলতে পারি। পার্সোনালি আমার ওকে চিনার কোনো দরকার নাই, আমি তারপরেও গ্রাফটা দেখে ওর ব্যাপারে একটা আইডিয়া করে ফেলতে পারবো। কিভাবে? যে স্টুডেন্টটা ভালো মতো এই মানে টপিকটা বুঝবে সে এক্স অ্যাক্সিসটা নিচের দিকেই নিবে, সে কিন্তু মাঝামাঝি নিবে না। অনেক স্টুডেন্ট আছে যারা কি করবে, এই যে গ্রাফ পেপারের এই যে মাঝামাঝি বরাবর এক্স অ্যাক্সিস নিয়ে এই গ্রাফটাকে খুবই ছোট করে ফেলবে, এরকম করবে। কিন্তু যে ভালো স্টুডেন্ট সে গ্রাফটাকে একটু সুন্দর করার জন্য কি করবে, সে এটা জানে দেখেই এরকম করবে যে এক্স অ্যাক্সিসটাকে নিচে নিবে এবং তার গ্রাফটা এখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে। পুরো গ্রাফ পেপার জুড়েই তার এই গ্রাফটা লেখচিত্রটা থাকবে। তখনই আমরা বুঝতে পারি যে স্টুডেন্ট আসলে ভালো একটা স্টুডেন্ট। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার কি ফায়দা, আপনি যে বুঝলেন ও একটা ভালো স্টুডেন্ট, এটাতে কি ফায়দা? এটাতে যেটা হয়, তোমরা যদি এক্সামিনারের উপরে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারো তোমার ব্যাপারে। দেখো, বোর্ড এক্সামের খাতা তোমার যে কাটবে সে তোমাকে চিনে না, সে তোমাকে চিনবে কি দিয়ে? তোমার খাতা দিয়ে তোমাকে চিনবে। তুমি তোমার খাতায় যে ইমপ্রেশনটা দেখাবার ঠিক সেটাই ও তোমার ব্যাপারে রিসিভ করবে, তাই না? সেই সিগন্যালই ও রিসিভ করবে। তুমি যদি একটা গ্রাফ পেপারের মাধ্যমে তাকে এই সিগন্যালটা দিতে পারো যে স্যার আমি আসলে একটা ভালো স্টুডেন্ট,
তাহলে কি হবে, এই গ্রাফের পরবর্তী যতগুলো কোশ্চেনই সে চেক করবে কোনোটাতেই সে তোমার ভুল ধরা ট্রাই করবে না, বরং ও ভালো স্টুডেন্ট হয়ে গেছে এভাবে করে চলে যায়। আমি নিজে এখন একজন শিক্ষক, আমি নিজে এই মেন্টালিটিটা দিয়ে বুঝতে পারি, ঠিক আছে? তো সেজন্য তোমাদেরকে বললাম যে কোনো প্রশ্ন আনসার করার সময় শুধুমাত্র কোনো রকম আনসার করে দিয়ে চলে আসবে না। ইফ ইউ ওয়ান্ট টু গেট A+ যারা পায় তারা অন্যদের থেকে, যারা 70-তে গিয়ে 60-তে গিয়ে আটকে যায়, তাদের থেকে ডিফারেন্সটা এখানেই, দে ক্রিয়েট আ গুড ইমপ্রেশন অন দ্য এক্সামিনার। তো সেটা কিভাবে করবা, এই জিনিসগুলো দিয়েই তোমরা গুড ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারো। কিছু জিনিস দেখেই এক্সামিনার বুঝে যাবে, হি নোজ দ্য থিংস ভেরি ওয়েল, হি আন্ডারস্ট্যান্ডস, ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেন করবা নিজেকে। ইভেন আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সারাক্ষণ যখনই কোনো কোয়েশ্চেনের আনসার লিখতে চাইতাম, আমি চিন্তা করতাম যে আমি যদি এই খাতাটা চেক করতাম তাইলে আমি এই খাতা থেকে কি এক্সপেক্ট করতাম বা কি দেখলে আমি ইমপ্রেসড হইতাম। তো সেরকম অনেক কিছুই আসলে বের করে করে তারপরে আমার মনে হয় যে আমি আসলে গোল্ডেন A+ পাইছিলাম। নাইলে আমার নিজের যেটা মনে হয়, আমি আসলে অতটা বেশি পরিশ্রম করিনি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এখন একটু ক্লাস নিচ্ছি না, তুমি একটু আচ্ছা সবাইকে একটা সালাম দাও, সবাইকে একটা সালাম দাও, আসো। দিব তো, তুমি সবাইকে একটা সালাম দিয়ে যাও না, তোমার ভাইয়ার আপরে। সালাম আলাইকুম। থ্যাংক ইউ, যাও। তোমার কার আমি পরে খুঁজে দিব, তুমি এখন একটু ক্লাস নিতে দাও পাপাকে। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা যাই হোক, বাসা থেকে আসলে ক্লাস নিলে এরকম ক্লাসের মাঝখানে একটু বাচ্চা কাচ্চা থাকলে একটু এরকম ডিস্টারবেন্স হইতে পারে। তো আশা করি তোমরা কিছু মনে করবে না এবং এটাকে একটু, যাক মাশাআল্লাহ তোমরা এটাকে পজিটিভলি নিছো। আচ্ছা কিউট বয়, থ্যাংক ইউ। ওকে, আসো আমরা এখন এখানে ভ্যালুগুলো একটু প্লট করি, ঠিক আছে? তো এদিকে আমরা প্রথমে ইপি এর ভ্যালুগুলো বসাই, আর এক্স অ্যাক্সিস বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে এটার ভ্যালু। তো তাহলে দেখো এখানে যদি আমরা এখন ভ্যালুগুলো বসাই, তাহলে t = যখন 0, তো সেখানে ইপি এর ভ্যালু হাফ কে স্কয়ার। তো আমরা এখানে একটা মার্ক দেই যেটা কিনা হবে ডিনোট করবে হাফ কে স্কয়ার। তো তাহলে আমরা শুরুর যে পয়েন্টটা সেটা পাইলাম এটা, দেন t/4 এটার জন্য আমার ইপি এর ভ্যালু হয়ে যায় 0, তার মানে এটা হবে আমার সেকেন্ড পয়েন্ট। t/2 এটার জন্য আমার হবে আবার হাফ কে স্কয়ার, তার মানে e বরাবর আমি যদি আসি এখানে, এটা হবে আমার থার্ড পয়েন্ট, দেন আবার 0, দেন আবার হাফ কে স্কয়ার। ওকে, তো এখান থেকে যদি আমরা এখন গ্রাফটা কমপ্লিট করতে চাই, এটা হবে আমাদের কিসের গ্রাফ? এটা হবে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ। ওকে, মনে রাখতে হবে আমাদের এই গ্রাফটা কিন্তু বিস্তার থেকে শুরুর জন্য। কেউ যদি আবার বইয়ের সাথে মিলাইতে চাও যে স্যার আপনি তো যেটা ড্র করছেন বইয়ের সাথে মিলে নাই, ভুল করছেন মনে হয়। আসলে ভুল করি নাই, বইতে যেটা ড্র করছে সেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যদি শুরু হয় তাহলে দেখবা এই যে পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা এখান থেকে শুরু হয়। যেহেতু আমরা বিস্তার থেকে শুরু করছি আমাদের এটা এরকম হবে। এরপর আসো আমরা এখন ইকে বা কাইনেটিক এনার্জির এই গ্রাফটা যদি প্লট করি তাহলে কিরকম হবে। প্রথমে আমরা শুরু করব 0, তার মানে আমাদের এবার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে t/4 এর জন্য হাফ কে স্কয়ার। তো এই বরাবর আসলে আমি একটা লাইন টেনে দিতে পারি,
ঠিক আছে, তাহলে t/4 এর জন্য এটা হবে কত, এরকম। দেন t/2 তে এটা আবার 0, তাহলে এটা হবে আমার নেক্সট পয়েন্ট। দেন 3t/4 এটার জন্য আবার হবে এইখানে, এবং t এর জন্য আবার 0। তো এবার যদি আমরা প্লট জয়েন করি গ্রাফটাকে, এইটা হবে আমাদের কি ইকে। তাহলে একটু নীল কালি, যেটা নীল কালির যে লাইনটা সেটা হচ্ছে ইকে, আর কালো কালির যে লাইনটা সেটা হচ্ছে আমাদের ইপি। আর এই যে উপরে ডটেড যে লাইনটা আছে না, এই লাইনটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি, যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি সেটার জন্য। তোমরা হয়তো বলতে পারো স্যার এই দুটো তো বুঝলাম, কিন্তু এই যে এই লাইনটা কেন ই এর লাইন হবে সেটা আসলে বুঝতে পারিনি। তো তাইলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো যখন আমাদের টাইম 0 তখন হাফ কে স্কোয়ার, তার মানে প্রথম পয়েন্টে এখানে। আবার যখন টাইম t/4 তখনের জন্য হাফ কে স্কোয়ার, তাহলে t/4 এর জন্য আমার পয়েন্টটা এখানে। তারপর t/2 এর জন্য হাফ কে স্কোয়ার, তো t/2 এর জন্য পয়েন্টটা এখানে। তো সবগুলা পয়েন্টই আসলে এখানে উপরে উপরে পড়ে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, এটা একটা স্ট্রেট লাইন হয়, কোনো বাড়া নাই, কোনো কমাও নাই, কখনো এটা বাড়তেছেও না, কখনো কমতেছেও না। সেটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড, যে কারণে এটা বাড়তেছে না, নেইদার বি ডিস্ট্রয়েড, যে কারণে এটা কমতেছে না। ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, দ্য অ্যামাউন্ট অফ টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, যে কারণে এটা একটা স্ট্রেট লাইন। সময় যেটাই হোক না কেন, টোটাল এনার্জি সবসময় সেম, এটা কখনো বাড়বে না, কখনো কমবেও না। এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছো নাকি প্লিজ একটু আমাকে বলো। এটার সাথে সাথে আমাদের এই টপিকটা কমপ্লিট হবে, সরল সন্ধিতে স্পন্দন গতিসম্পন্ন কণার শক্তি, এই টপিকটা আমরা এখানে কমপ্লিট করব এবং এটার সাথে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো প্লিজ একটু জানাও যে এটা ভালো মতো বুঝতে পারছো কিনা। আমি মাইকটা কানেক্ট করতে ভুলে গেছি। আচ্ছা, তোমরা কি আমার কথা কিছু শুনতে পাও নাই তাইলে? আচ্ছা, উর্মি বলছে স্যার আরো একটু বলেন। তানজিলা বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো করে বুঝছি, অসুবিধা নেই, আমি না হয় আরেকবার একটু বলি, ঠিক আছে। মাঝখানে আসলে একটু মাইকটা খুলে রাখছিলাম, তো আবার পড়তে ভুলে গেছি। ওকে, তো আরেকবার একটু যদি বলি, তাহলে এই যে ব্ল্যাক যে লাইনটা, এই ব্ল্যাক লাইনটা পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো এখানে যদি দেখো টাইম 0-র সময় হাফ কে স্কোয়ার, টাইম যখন 0 তখন হাফ কে স্কোয়ার, t/4 এর সময় 0, তো t/4 এর সময় এটা আবার 0-তে নেমে যাবে। দেন t/2 এর সময় আবার হাফ কে স্কোয়ার উঠে যাবে, t/2 এর সময় হাফ কে স্কোয়ার, আবার 3t/4 এর সময় এটা আবার 0-তে নেমে যাবে। তো এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। আর উল্টাটা হবে কি, এই যে কাইনেটিক এনার্জি। খেয়াল করো, কাইনেটিক এনার্জি শুরু হচ্ছে 0 থেকে, দেন t/4 এর সময় এটা উঠে যাবে হাফ কে স্কোয়ারে, দেন ওখান থেকে আবার 0-তে নামবে, 0 থেকে আবার হাফ কে স্কোয়ারে উঠবে, এবং দেন ওখান থেকে আবার 0-তে নামবে। তো ব্লু যে লাইনটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তির জন্য। তো এখন এই যে টোটাল এনার্জির যে লাইনটা সেটা যদি আমরা ড্র করতে চাই, তাহলে দেখো টাইম যখন 0 তখন হাফ কে স্কোয়ার, টাইম যখন t/4 তখন হাফ কে স্কোয়ার, তারপর টাইম যখন t/2 তখনও হাফ কে স্কোয়ার। মানে প্রত্যেকটা সময়ে আমার টোটাল এনার্জিটা সেম, টোটাল এনার্জিটা বাড়েও নাই, আবার টোটাল এনার্জিটা কমেও নাই, টোটাল এনার্জিটা সবসময় সেম থাকে। এটাই হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি অথবা শক্তির নিত্যতা সূত্র। নতুন কোনো এনার্জি ক্রিয়েট হবে না, যে কারণে টোটাল এনার্জিটা বাড়ে নাই, কোনো এনার্জি ডিস্ট্রয় হবে না, ধ্বংস হবে না, যে কারণে এনার্জিটা কমেও নাই। এনার্জি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা সবসময় সেম থাকে। তো তাহলে দেখা যাচ্ছে এটা সবসময় সেম থাকে। এবং আরেকটা কথা যেটা শক্তির নিত্যতা সূত্র বলে, এনার্জি ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। খেয়াল করো, এই যে এখানে যখন পোটেনশিয়াল এনার্জি ছিল, কোনো কাইনেটিক এনার্জি ছিল না, পোটেনশিয়াল এনার্জিটা যেই কমা শুরু করছে, কাইনেটিক এনার্জি মানে সরি, যদি বাংলায় বলি, বিভব শক্তিটা যেই কমা শুরু করছে, গতি শক্তিটা বাড়া শুরু করছে। তো একটা জিনিস যখন কমবে আর একটা জিনিস যখন বাড়বে, তখন দোনোটা অ্যাড হয়ে অ্যামাউন্টটা কিন্তু টোটাল অ্যামাউন্টটা সেমই থাকবে। এবং এটা যখন 0 হয়ে যাবে তখন এটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে যাবে, দোনোটা অ্যাড হইলে টোটালটা সেম। আবার যখন গতিশক্তি কমতে থাকবে, বিভব শক্তি বাড়তে থাকবে, এভাবে আসলে টোটালটা কি হয়, সবসময় মেনটেন করে, যে মানে টোটাল এনার্জিটা সবসময় সেম থাকে। ওকে,
তো এখন বুঝতে পারছো না কি বলো? এই যে যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো মতো বুঝছো কিনা বলো। আমি এখানে তিনটা একসাথে ড্র করছি, ইপি, আবার এখানে লেখা যায় ইকে, আবার এখানে ই, আমরা তিনটা এখানে একসাথে প্লট করে ফেলছি। এবার বুঝছো নাকি বলো? আচ্ছা, তানজিলা লিখছে গ্রাফ বুঝলে খুব ইজি ভাইয়া। একদম সত্যি কথা বলছো, গ্রাফ জিনিসটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। আচ্ছা, ইপি আর ইকে ব্যস্তানুপাতিক কিনা, এখানে কথা হচ্ছে যখন ইপি আসলে কমে যায় তখন ইকে বেড়ে যায়, ঠিক আছে? মানে দুইটার মধ্যে উল্টা রিলেশন। ওয়াও, সাচ এন ইন্টারেস্টিং গ্রাফ। হ্যাঁ, গ্রাফটা দেখতে অনেক সুন্দর, তাই না? বুঝছি স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি, ভালো করে বুঝছি। আর কেউ কি কোনো কোশ্চেন করছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝছি। ওকে। বইতে আসলে গ্রাফগুলা দেখবা অনেক জায়গায় করা আছে, কিন্তু দেখলে কেন যেন অনেক ক্রিটিক্যাল লাগে। তো একটু বুঝে বুঝে যদি পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের আর কষ্ট হবে না। আর আজকে আমার মনে হয় এতটুকুই থাক। অলরেডি আজকে অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি, অথচ বিশ্বাস করো আজকে যে তিনটা টপিক পড়াবো ভাবছি, একটা টপিক মাত্র শেষ করতে পারছি, সেটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দন গতিসম্পন্ন কণা শক্তি। তারপরও আলহামদুলিল্লাহ কোনো আক্ষেপ নাই যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, ভালো মতো জিনিসটা শিখে থাকো, ঠিক আছে? তো প্লিজ একটু তোমার বন্ধুরা যারা আসলে এই কোর্সে এনরোল করছে বাট ক্লাস করতেছে না রেগুলার, তাদেরকে একটু ক্লাসটা পরে হইলেও দেখে নিতে বলবা, কারণ এটা ওদের লস হচ্ছে। দেখো, আমাদের কিন্তু কোনো লস নেই, আমরা যেই কমিটমেন্টে দিছি সেই অনুযায়ী পড়াচ্ছি। তোমরা যদি না নাও তাহলে সেটা তোমাদের লস। প্লিজ তোমরা নিজেদের লস করিও না। ওকে, তো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাক, আর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ অন্যান্য টপিক থেকে কন্টিনিউ করব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।